আপনি কি ভেবেছেন ম্যাম, এভাবে প্রতিদিন আমাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখলে আমি আপনার উপর রাগ করব? তোমার মুখটা বন্ধ করো আয়ান। নিজের লিমিট ক্রস করার চেষ্টা করবে না একদম। লিমিট তো আপনি ক্রস করছেন ম্যাম। মাত্র 2 মিনিট লেট হওয়ার জন্য কেউ কি এভাবে স্টুডেন্টকে রোদে দাঁড় করিয়ে রাখে নাকি? আমি তোমাকে শাস্তি দিয়েছি কারণ তুমি আমার কথা শোনোনি। আর এখন বেশি কথা বললে আমি তোমাকে এই সেমিস্টার ড্রপ করিয়ে দেব। তানিশার চোখ দুটো তখন রাগে লাল হয়েছিল। সে আয়নের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন এখনই তাকে কাঁচা খেয়ে ফেলবে। ক্লাসের বাকি সব স্টুডেন্ট তখন জানালার দিক দিয়েও কিছুকে দিচ্ছিল। আয়ান সাদা শার্টের হাতা দুটো ভাঁজ করতে করতে তানিশার খুব কাছে গিয়ে দাঁড়ালো। করিডোরে তখন কেউই ছিল না, শুধু তারা দুজন একে অপরের চোখের দিকে তাকিয়েছিল। বাতাসের শো শো শব্দ তখন স্পষ্ট শোনা যাচ্ছিল। তানিশা কিছুটা ভড়কে গেলেও নিজের রাগী ভাবটা বজায় রাখার চেষ্টা করলো। সে জানে আয়ান কতটা জেদি আর বেপরোয়া। আপনি আমাকে ড্রপ করাবেন ম্যাম, নাকি আমাকে নিজের করে পাওয়ার ভয় পাচ্ছেন? বাজে কথা একদম বলবে না আয়ান। তুমি জানো আমি তোমার সাথে কি করতে পারি। আপনি বড়জোর আমায় ধমকাতে পারেন, কিন্তু আমার মনের ভেতর আপনার জন্য যে পাগলামি আছে সেটা কি থামাতে পারবেন? তানিশা হঠাৎ করে আয়ানের শার্টের কলার চেপে ধরল। তার লম্বা আঙুলগুলো আয়ানের গলার কাছে কাঁপছিল। তানিশার নিঃশ্বাস আয়নের মুখে আছড়ে পড়ছিল। এক অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশ তৈরি হলো। ঠিক সেই সময় সাকিব আর রিয়া করিডোর দিয়ে আসছিল। তাদের দেখে তানিশা দ্রুত আয়ানকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সাকিব আর রিয়া দুজনেই আয়নের বেস্ট ফ্রেন্ড। তারা অবাক হয়ে ম্যামের রাগ দেখছিল। ম্যাম সরি, আমরা জাস্ট পাশ দিয়ে যাচ্ছিলাম। আয়ন চল আমাদের সাথে, ক্লাস শেষ হয়ে গেছে। ম্যাম, ও তো ভুল করে দেরি করেছে, আপনি কি এবার ওকে মাফ করবেন না প্লিজ? তোমরা তোমাদের কাজ করো আর আয়ানকে বলে দিও কাল যদি ল্যাবে ঠিক টাইমে না আসে তবে ওর প্র্যাকটিক্যাল খাতা আমি ছিঁড়ে ফেলবো। এদিকে তানিশা গট গট করে হেঁটে নিজের কেবিনের দিকে চলে গেল। আর হাই হিলের শব্দ পুরো ফ্লোরে প্রতিধ্বনিত হচ্ছিল। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে সাকিবের দিকে তাকালো। সাকিবের চোখে মুখে তখন এক গাদা প্রশ্ন। সে বুঝতে পারছে কিছু একটা গণ্ডগোল আছে। রিয়াও আয়ানের ভাবভঙ্গি দেখে একটু চিন্তিত হয়ে পড়ল। ঠিক সেই সময় নিলয়কে দেখা গেল। নিলয় এই ভার্সিটির টপার এবং তানিশা ম্যামের খুব প্রিয় পাত্র। সে সবসময় আয়নের পেছনেই লেগে থাকে। কি রে আয়ান, ম্যামের কাছে আজও ঝাড়ি খেলি? তোর কি একটুও লজ্জা নেই? প্রতিদিন অপমানিত হতে ভালো লাগে নাকি? তোর তাতে কি নিলয়? তুই নিজের পড়াশোনা নিয়ে থাক। আমার ম্যাম আমাকে বকবে না আদর করবে সেটা তোর দেখার বিষয় না। বেশি উড়িস না। আয়ান ম্যাম তোকে দুই চোখে দেখতে পারে না, এটা সবাই জানে। আর তুই নাকি ম্যামকে নিয়ে আকাশ কুসুম স্বপ্ন দেখিস। এদিকে নিলয় হাসতে হাসতে চলে গেল। সাকিবের খুব মেজাজ গরম হলো। সে আয়ানকে জাপটে ধরল, যেন আয়ান নিলয়ের উপর ঝাঁপিয়ে না পড়ে। রিয়া পাশ থেকে সবটা দেখছিল। সে জানে আয়ান সহজে রাগ করে না, কিন্তু তানিশা ম্যামের কথা আসলেই সে অন্য মানুষ হয়ে যায়। তখন ক্যাম্পাস থেকে সবাই ধীরে ধীরে চলে যাচ্ছিল, কিন্তু আয়ান গেটের সামনে দাঁড়িয়ে তানিশার গাড়ির অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর তানিশার লাল রঙের একটা গাড়ি নিয়ে বের হলো। গেটের সামনে আয়ানকে দেখে সে গাড়ি থামালো, কিন্তু গ্লাস নামালো না। ম্যাম, গ্লাসটা নামান, আপনার সাথে কথা আছে। এদিকে তানিশা অনিচ্ছা সত্ত্বেও জানালার কাঁচ নামালো। তার চোখে তখন রোদ চশমা ছিল, যা তাকে আরও রহস্যময় করে তুলছিল। আয়ান গাড়ির জানালায় হেলান দিয়ে দাঁড়ালো এবং তানিশার খুব কাছাকাছি গিয়ে ফিসফিস করে কিছু একটা বলল। তানিশার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে দ্রুত গাড়ি চালিয়ে বেরিয়ে গেল। আয়ান মুচকি হেসে নিজের বাইকের দিকে এগোলো। রিয়া আর সাকিব দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তারা বুঝতে পারছিল না আয়ান আর ম্যামের মধ্যে ঠিক কী চলছে। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু আয়ন তোকে তো জানি, ও হুটহাট কিছু করে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। এদিকে আয়ান বাইক নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিল, তখন তার মনে পড়ছিল আজকের সেই মুহূর্তটার কথা।
যখন সে তানিশার খুব কাছে ছিল। বাড়িতে পৌঁছানোর পর আয়ান দেখল ড্রয়িং রুমে তার বাবা রহমান সাহেব আর মা সালমা বেগম বসে আছেন। তাদের সাথে আরও কয়েকজন মেহমান এসেছে যাদের সে চেনে না। আয়ান ভেতরে ঢুকতেই সবাই তার দিকে তাকালো। রহমান সাহেব গম্ভীর গলায় আয়ানকে কাছে ডাকলেন। আয়ান, এদিকে আসো, তোমার সাথে কথা আছে। জি বাবা, বলুন এরা কারা? এরা তানিশার বাবা মা, আর ওনারা আজকে বিশেষ একটা প্রয়োজনে এসেছে। আয়ান অবাক হয়ে গেল। সে দেখল সোফায় বসে আছেন তানিশার বাবা হক সাহেব আর মা লুৎফুন্নেসা। তাদের পেছনে তানিশার বড় ভাই ফাহিম আর বোন শিলাও দাঁড়িয়েছিল। আয়ান বুঝতে পারল কাহিনী অন্যদিকে মন নিচ্ছে। তানিশা নিজেও সেখানে উপস্থিত ছিল, তবে সে একটা নীল কামিজ পরে সোফার এক কোণে মুখ নিচু করে বসেছিল। ভার্সিটি সেই রাগী ম্যাম এখন যেন একদম শান্ত একটা মেয়ে। রহমান ভাই, আমরা তো আগেই কথা বলে রেখেছি, এখন ছেলে আর মেয়ের মত জানলেই হয়। আয়ান, তোমার কি তানিশাকে পছন্দ? আমি জানি ও তোমার চেয়ে কয়েক বছরের বড় এবং তোমার টিচার, কিন্তু আমাদের পারিবারিক সম্পর্কের খাতিরে এই বিষয়টা আমরা চাচ্ছি। আয়ান তানিশার দিকে তাকালো। তানিশার চোখে তখন রাজ্যের ঘৃণা আর রাগ খেলা করছিল। সে মনে মনে চাচ্ছিল আয়ান যেন না বলে দেয়, কিন্তু আয়ান সবার সামনে এক অদ্ভুত হাসি দিল, যা দেখে তানিশার বুকটা ধক করে উঠল। আয়ানের বোন শিলা তখন আয়ানের পাশে এসে দাঁড়িয়েছে। সে তার ভাইকে খুব ভালোবাসে। বাবা, তোমাদের পছন্দই আমার পছন্দ, আমার কোনো আপত্তি নেই। কথাটা শুনে তানিশা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তার নিঃশ্বাস দ্রুত বইছিল। সে কিছু একটা বলতে চেয়েও পারল না। তার মা লুৎফুন্নেসা তার হাত চেপে ধরলেন। ফাহিমা শিলা একে অপরের দিকে তাকিয়ে হাসলো, যেন তারা আগে থেকে সব জানতো। কাজী সাহেবকে খবর দেয়া হলো, কারণ রহমান সাহেব চাইলেন আজই ঘরোয়াভাবে নিকাহটা সেরে ফেলতে। সাক্ষী হিসেবে আইনের দুই বন্ধু সাকিব আর রিয়াকেও ডাকা হলো। তারা যখন বাড়িতে পৌঁছালো তখন তাদের আকাশ থেকে পড়ার দশা। কি রে আয়ন, এটা কি হচ্ছে? ম্যামের সাথে তোর বিয়ে? আমার তো বিশ্বাসই করতে পারছি না। আয়ান, তুই তো লাকি ম্যান। আয়ান হাসলো, কিন্তু তানিশার চোখের কোণে তখন জল চিকচিক করছিল। সে কোনোভাবেই এটা মানতে পারছিল না। কাজী সাহেব আসলেন এবং বিয়ের সব নিয়ম শুরু হলো। সাক্ষী হিসেবে সাখাওয়াত আর মোর্শেদ নামে দুজন মুরব্বীকেও রাখা হলো। বিয়ের খুতবা পড়া হলো এবং আয়ানকে প্রশ্ন করা হলো, সে কি তানিশাকে বিয়ে করতে রাজি আছে। আলহামদুলিল্লাহ, কবুল। যখন তানিশার পালা এলো তখন পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। তানিশা অনেকক্ষণ চুপ করেছিল। তার বাবা হক সাহেব তার দিকে কঠোর নজরে তাকালেন। তানিশা কাঁপা কাঁপা গলায় কবুল বলল। সবার মাঝে মিষ্টি বিতরণ করা হলো। ফাহিমা শিলা আনন্দ করতে শুরু করলো, কিন্তু আয়ান আর তানিশার মধ্যে যে আগ্নেয়গিরি জ্বলছিল সেটা কেউ দেখতে পেল না। বিয়ের পর রাতে তানিশাকে আয়নের রুমে দিয়ে আসা হলো। আয়ান রুমে ঢুকে দেখল তানিশা বিছানায় বসে আছে এবং তার হাতে একটা ফুলদানি, যা সে আয়ানকে মারার জন্য রেডি করে রেখেছে। কি ম্যাম, বাসর রাতে কি নিজের জামাইকে খুনের প্ল্যান করছেন? খবরদার আমায় ম্যাম বলবে না। আর জামাই হওয়ার স্বপ্ন ভুলে যাও। আমি এই বিয়ে মানি না আয়ান। শুধু বাবার সম্মানের জন্য আমি কবুল বলেছি। তাতে কি হয়েছে? এখন তো আপনি আমার বিবাহিতা স্ত্রী। এদিকে আয়ান যখন তানিশার দিকে এগিয়ে গেল, তানিশা হঠাৎ করে তার হাতটা কামড়ে দিল। আয়ান ব্যথায় চিৎকার করে উঠল, কিন্তু পরক্ষণেই সে তানিশাকে শক্ত করে জড়িয়ে ধরল। তানিশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও পারল না। আয়ানের গায়ের শক্তি তানিশার চেয়ে অনেক বেশি। তানিশার চুলের ঘ্রাণ আয়ানকে মাতাল করে তুলছিল। ছেড়ে দাও আয়ান, বলছি ছাড়ো। কেউ দেখে ফেলে সর্বনাশ হবে। দেখুক না সবাই, আমরা তো এখন হাজব্যান্ড ওয়াইফ। আর কাল সকালে যখন আপনি আবার ভার্সিটিতে যাবেন তখন কিন্তু ম্যাম সেজে থাকবেন বাড়িতে। আমি আপনার স্বামী, আর ভার্সিটিতে আপনি আমার রাগী ম্যাম। এটাই হবে আমাদের ডিল। এদিকে তানিশা বুঝতে পারল আয়ান তাকে সহজে ছাড়বে না। সে মনে মনে এক নতুন চাঁদ জানল। তার জেদ আর রাগ এখন বহুগুণ বেড়ে গেছে। সে ঠিক করলো আয়ানকে সে এমন জব্দ করবে যেন আয়ান নিজেই ডিভোর্স দিতে বাধ্য হয়।
ঠিক সেই সময় রুমের দরজায় নক পড়ল। দরজার ওপাশে আয়নের ছোট বোন শিলা দাঁড়িয়েছিল। ভাইয়া আম্মু ডাকছে তোমাদের ডিনারের জন্য, তাড়াতাড়ি আসো। আয়ান তানিশাকে ছেড়ে দিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো এবং নিজের শার্ট ঠিক করতে লাগলো। তানিশা তখনও বিছানায় বসা ছিল। তার চোখে মুখে তখনও সেই একই রাগ। ডিনার টেবিলে 20 জন মানুষ একসাথে বসেছিল। আয়নের বাবা মা, তানিশার বাবা মা, ফাহিম, শিলা, সাকিব, রিয়া সহ আরও অনেক আত্মীয় স্বজন। পরিবেশটা খুব উৎসমুখর ছিল, কিন্তু আয়ান আর তানিশার মাঝখানে যে তুষের আগুন জ্বলছিল সেটা শুধু তারা দুজনই জানতো। নিলয় হঠাৎ করে সে ডিনারে উপস্থিত হলো। সে আসলে রহমান সাহেবের দুঃসম্পর্কের আত্মীয় নিলয়। যখন দেখল আয়ান আর তানিশা পাশাপাশি বসে আছে, তার মাথায় রক্ত চড়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার ক্রাশ তানিশা ম্যাম এখন আয়ানের বউ। এটা কি করে সম্ভব আঙ্কেল? আয়ান তো ম্যামের স্টুডেন্ট, সমাজ কি এটা মেনে নেবে? নিলয়, এখানে সমাজের কোনো বিষয় নেই। দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে, আর বিয়েতে কোনো বাধা নেই। এদিকে নিলয় দাঁতের দাঁত চেপে টেবিলের এক কোণে বসে পড়ল। সে মনে মনে ঠিক করলো এই বিয়ে সে ভেঙে দিবেই। রিয়া আর সাকিব নিলয়ের চাহনি দেখে সতর্ক হয়ে গেল। রাতের খাবার শেষ করে সবাই যার যার ঘরে চলে গেল। আয়ান যখন আবার রুমে ফিরল, সে দেখল তানিশা দরজার তালা দিয়ে দিয়েছে। আয়ান বাইরে দাঁড়িয়ে হাসতে লাগলো। সে জানে তানিশা এমন কিছু একটা করবে। ম্যাম, দরজা খুলুন। বাসর রাতে জামাইকে কি বারান্দায় শুতে হবে নাকি? একদম তাই। তুমি আজকে সারা রাত বারান্দার মশার কামড় খাবে, এটাই তোমার পানিশমেন্ট। আয়ান বারান্দায় গিয়ে হেলান দিয়ে দাঁড়ালো। রাতের আকাশটা খুব পরিষ্কার ছিল। সে ভাবছিল তানিশার এই রাগের পেছনের কারণটা কি। সত্যি কি সে আয়ানকে ঘৃণা করে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে যা রিভিল হওয়া বাকি? এইভাবে শুরু হলো আয়ান আর তার রাগী ম্যামের অদ্ভুত এক দাম্পত্য জীবন, যেখানে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আর রোমান্স উকি দেবে। কিন্তু কেউ কি জানে শেষ পর্যন্ত তাদের এই সম্পর্ক কোন দিকে মোড় নেবে? তুমি কি সারা রাত ওভাবেই বসে থাকবে বউ? বাইরে কিন্তু বেশ ঠান্ডা পড়ছে, আর তুমি বারান্দার দরজা খুলে রেখেছো। তোমাকে কতবার বলেছি আমাকে বউ বলে ডাকবে না? আমি তোমার টিচার। আর বড় কথা হলো এই বিয়েটা আমি মানি না আয়ান। বিয়ে মানো আর না মানো, কাজী সাহেব তো কবুল পড়িয়ে দিয়েছেন। এখন কি আর পালানোর পথ আছে ম্যাম? তুমি কি জানো তোমার এই ফালতু রসিকতা আমার কতটা অসহ্য লাগে? জাস্ট শাট আপ অ্যান্ড লেট মি স্লিপ। এদিকে আয়ান আলতো করে হাসল। সে জানে তানিশাকে রাগানো কত সহজ। সে বিছানা থেকে নেমে ধীরে ধীরে বারান্দার দিকে এগিয়ে গেল। রাতের হালকা আলোয় তানিশার মুখটা হঠাৎ খুব মায়াবী লাগছিল, কিন্তু তার চোখে ছিল রাজ্যের জেদ। আয়ান তানিশার খুব কাছে গিয়ে দাঁড়ালো। তানিশা তখন মুখ ঘুরিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। আয়ান যখন তানিশার কাঁধে হাত রাখতে গেল, তানিশা ঝটকা দিয়ে হাত সরিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে নিচ থেকে সালমা বেগমের গলার আওয়াজ পাওয়া গেল। তিনি হয়তো মেহমানদের বিদায় দিচ্ছিলেন। আয়ান আবার তানিশার দিকে তাকালো। তার চোখে তখন এক অন্যরকম রোমাঞ্চের আভাস ছিল। তানিশা দ্রুত রুমের ভেতরে ঢুকে গেল এবং আয়ানকে বারান্দায় রেখে দরজা লক করে দিল। আয়ান অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ তাকে আসলেও বাসরাতে বারান্দায় কাটাতে হবে সেটা সে ভাবেনি। আরে আয়ান, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? ম্যাম তো ক্লাসে চলে গেছেন, তুই যাবি না? আসছি ভাই, একটু কাজ ছিল। তুই চল, আমি আসছি। এদিকে সকালে সূর্যের আলো যখন ক্যাম্পাসে ছড়িয়ে পড়ল, আয়ানের চোখে তখনও ঘুমের রেশ ছিল। সারা রাত বারান্দায় বসে কাটানোর পর তার শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করছিল। তানভীর আয়ানের ডিপার্টমেন্টের বড় ভাই। সে বেশ গম্ভীর স্বভাবের মানুষ হলেও আয়ানকে খুব পছন্দ করে। আয়ান যখন করিডোর দিয়ে যাচ্ছিল, তখন তার দেখা হলো মিমের সাথে। মিম তানিশার কলিগ এবং খুব ঘনিষ্ঠ বন্ধু। মিম আয়ানকে দেখে একটু বাঁকা হাসি দিল, কারণ সে কিছুটা আন্দাজ করতে পারছিল কাল রাতে কি হয়েছে। মিম আর তানিশা একসাথে ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিল। তানিশার পরনে ছিল একটা ঘিয়ে রঙের শাড়ি,
যাতে তাকে বেশ গাম্ভীর্যপূর্ণ দেখাচ্ছিল। আয়ানকে দেখেও সে না দেখার ভান করে চলে গেল। কি রে তানিশা, কালকের রাতটা কেমন কাটলো তোর নতুন ছাত্রকাম বরের সাথে? মিম, একদম বাজে কথা বলবে না। আমার মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে। লোকটা সারা রাত বারান্দায় বকবক করেছে। তার মানে তুই আসলেও ওকে বারান্দায় পাঠিয়েছিলি? তানিশা, তুই তো আসলেও একটা রাগী বউ। এদিকে তানিশা কোনো উত্তর দিল না। সে কটকট করে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। ক্লাসে ঢোকার সাথে সাথে পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। সবাই জানে ম্যামের মেজাজ আজ ভালো নেই। সাখত সাহেব প্রিন্সিপাল কবির সাহেবের রুমে বসে চা খাচ্ছিলেন। ঠিক সেই সময় পিয়ন কাশেম এসে জানালো তানিশা ম্যাম ক্লাসে ঢুকেছেন। প্রিন্সিপাল কবির সাহেব বেশ কড়া মানুষ। তিনি চান না ক্যাম্পাসে কোনো ছাত্র শিক্ষিকার সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হোক। তিনি আয়ান আর তানিশার বিয়ের কথা আগে থেকেই জানতেন, কারণ আয়ানের বাবা রহমান সাহেব তার দীর্ঘদিনের বন্ধু। কাসেম, তানিশা আর আয়ানকে ক্লাস শেষে আমার রুমে আসতে বলো, জরুরি কথা আছে। জি স্যার, আমি বলে দিচ্ছি। ক্লাসের ভিতর তখন অন্যরকম যুদ্ধ চলছিল। তানিশা বোর্ডে কিছু একটা লিখছিল আর আয়ান পেছনের বেঞ্চে বসে এক মনে তানিশার দিকে তাকিয়েছিল। নিলয় এটা লক্ষ্য করে আবার টিপ্পনি কাটল। নিলয় সবসময় সুযোগ খুঁজে আয়ানকে ছোট করার জন্য। সে আজ ক্লাসে একটা বিশেষ পরিকল্পনা নিয়ে এসেছে, যেন সবার সামনে আয়ান আর তানিশার গোপন কথা ফাঁস হয়ে যায়। নিলয় হঠাৎ হাত তুলল এবং তানিশার একটা প্রশ্ন করল, যার কোনো প্রাসঙ্গিকতা ছিল না। ম্যাম, আপনি কি আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কিছু বলতে পারেন? বিশেষ করে যদি কোনো ছাত্র তার শিক্ষিকার প্রেমে পড়ে, তবে সেই শিক্ষিকার কি করা উচিত? নীলের কথা শুনে পুরো ক্লাসে ফিসফাস শুরু হয়ে গেল। তানিশার হাতের চকটা হঠাৎ করে ভেঙে গেল। সে নীলয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আয়ান বুঝতে পারল নীলয় সীমা ছাড়িয়ে যাচ্ছে। আয়ান হঠাৎ উঠে দাঁড়ালো এবং নীলয়ের দিকে তাকিয়ে হাসলো। সাকিবের চোখে তখন নীলয়ের জন্য ঘৃণা খেলা করছিল। আর রিয়া একটু চিন্তিত হয়ে পড়ল, কারণ সে চায় না ক্যাম্পাসে কোনো সিন ক্রিয়েট হোক। নিলয়, প্রশ্নের উত্তর ম্যাম কেন দেবেন? আমি দিচ্ছি। শোনো, যদি প্রেমটা পবিত্র হয় তবে সেখানে ছাত্র আর শিক্ষিকার ভেদাভেদ থাকে না, বুঝলে? আর শিক্ষিকাকে সম্মান করাটাও প্রেমেরই অংশ। সাইলেন্স ইন দ্য ক্লাস। নিলয় আর আয়ান, তোমরা দুজনেই ক্লাসের বাইরে যাও। গেট আউট, যাও। এদিকে তানিশার রাগে কাঁপছিল। সে কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিল না। আয়ান আর নিলয় দুজনেই ক্লাস থেকে বেরিয়ে গেল। করিডোরে দাঁড়িয়ে নিলয় আয়নের কলার চেপে ধরল। ঠিক সেই সময় জাবেদ সাহেব, যিনি ইউনিভার্সিটির ট্রাস্টি মেম্বার, সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি নিলয়কে ধমক দিলেন। জাবেদ সাহেব রহমান সাহেবের ঘনিষ্ঠ লোক হওয়ায় আয়ানকে একটু আলাদা নজরেই দেখেন তিনি। নিলয়কে সেখান থেকে সরিয়ে দিলেন এবং আয়ানকে কবির সাহেবের রুমের দিকে যেতে বললেন। কবির সাহেবের রুমে তখন তানিশাও উপস্থিত ছিল। তোমরা কি জানো তোমাদের এই সম্পর্কে নিয়ে ক্যাম্পাসে কানাঘুষা হচ্ছে? আয়ান, তুমি কি একটু সংযত হতে পারো না? স্যার, আমি তো কিছু করিনি, নিলয়ই সব শুরু করেছে। স্যার, আমি আর এই ভার্সিটি কন্টিনিউ করতে চাই না। আমার খুব অপমান লাগছে। এদিকে তানিশার চোখে জল চলে এলো। সে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। আয়ান তার পিছু পিছু যেতে চাইল, কিন্তু কবির সাহেব তাকে থামিয়ে দিলেন। ওদিকে তানিশার বাড়িতে এক বিশাল আয়োজন চলছিল, কারণ আজ আয়ান আর তানিশার বৌভাত হওয়ার কথা। তানিশার বোন শিলা আর আয়ানের ভাই ফাহিম মিলে ঘর সাজাচ্ছিল। শিলা আর ফাহিম দুজনেই খুব চঞ্চল স্বভাবের। তারা চায় না আয়ান আর তানিশার মধ্যে কোনো দূরত্ব থাকুক। তারা দুজন মিলে একটা বিশেষ প্ল্যান করছিল, যেন রাতে আয়ান আর তানিশাকে একা সময় কাটানোর সুযোগ করে দেওয়া যায়। ফাইন ভাইয়া, আপনি কি জয়নাল চাচার কাছ থেকে সেই স্পেশাল ফুলগুলো এনেছেন যেগুলো ভাবি খুব পছন্দ করে? হ্যাঁ শিলা, আমি সব ব্যবস্থা করেছি। আজ রাতে দেখবে সব ঠিক হয়ে যাবে। আয়ান আর তানিশা ম্যামের ঝগড়া মেটানোর দায়িত্ব আমাদের। এদিকে বিকেলে যখন বাড়িতে সবাই জমা হলো, তখন এক বিশাল উৎসবের পরিবেশ তৈরি হলো। ফুফু বিলকিস বেগম আর চাচা মোর্শেদ সাহেব মিলে রান্নার তদারকি করছিলেন। 20 জন মেহমান বাড়িতে উপস্থিত ছিল, যাদের মধ্যে জয়নাল আর জায়ানও ছিল। জায়ান আয়ানের কাজিন। সে বেশ মজার মানুষ।
সে সারাক্ষণ রিয়া আর সাকিবের সাথে মশকরা করছিল। ডিনার টেবিলে যখন সবাই বসলো তখন তানিশাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। সে কারো সাথে কথা বলছিল না। আয়ান তার পাশে বসলে সে দূরে সরে যাচ্ছিল। লুৎফুন্নেসা মেয়ের এই আচরণ দেখে একটু চিন্তিত হলেন। কি হয়েছে রে তানিশা, তোর শরীর খারাপ লাগছে নাকি? কিছু খাচ্ছিস না কেন? না মা, ঠিক আছে, আসলে ক্লাসে অনেক চাপ ছিল তো তাই। এদিকে আয়ান টেবিলের নিচ দিয়ে তানিশার পা চেপে ধরল। তানিশা চমকে উঠে আয়ানের দিকে তাকালো, কিন্তু আয়ান খুব স্বাভাবিকভাবে খাবার খাচ্ছিল। তানিশা নিজের রাগ সামলে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আয়ানের এই দুষ্টুমি তাকে ভেতরে ভেতরে অস্থির করে তুলছিল। ডিনার শেষ করে সবাই যখন ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল তখন হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল। অন্ধকার রুমে সবাই এদিক ওদিক ছোটাছুটি করছিল। শিলা আর ফাহিম জানতো এটাই সুযোগ। তারা কৌশলে আয়ান আর তানিশাকে পেছনের বাগানে পাঠিয়ে দিল, যেখানে তারা আগে থেকেই মোমবাতি জ্বালিয়ে রেখেছিল। তুমি কি এখন অন্তত আমার সাথে কথা বলবে তানিশা, নাকি সারা জীবনেই ম্যাম সেজে থাকবে? তুমি আমাকে এভাবে বিপদে ফেললে কেন? আয়ান ক্লাসে নিলয়ের সামনে ওভাবে কথা বলার কি দরকার ছিল? আমি শুধু সত্যিটা বলেছি তানিশা, আমি তোমাকে ভালোবাসি, আর এই সত্যিটা আমি কারো কাছে লুকাতে চাই না। সে তুমি আমার টিচার হও আর যাই হও না কেন। এদিকে আয়ান তানিশা খুব কাছে গিয়ে তার দুই হাত নিজের হাতের মুঠোয় নিল। মোমবাতির আলোয় তানিশার চোখগুলো চিকচিক করছিল। তানিশা হঠাৎ করে আয়ানকে জড়িয়ে ধরল এবং ফুপিয়ে কেঁদে উঠল। তার এই রাগের পেছনে যে কতটা কষ্ট আর অভিমান লুকিয়েছিল সেটা আয়ান আজ প্রথম অনুভব করল। তানিশা গলার কাছে আয়ান নিজের মুখ ডুবিয়ে দিল। এক অদ্ভুত নিস্তব্ধতা আর ভালোবাসার মুহূর্ত তৈরি হলো সেখানে। ঠিক সেই সময় জাইয়ান আর নিলয় বাগানের দিকে আসছিল। নিলয় হঠাৎ করে তাদের এই অবস্থা দেখে ফেলল। তার হাতে থাকা কাচের গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। সেই শব্দে আয়ান আর তানিশা আলাদা হয়ে গেল। নিলয়ের চোখে তখন প্রতিশোধের আগুন জ্বলছিল। সে জানতো এই দৃশ্যটা যদি সে সবার সামনে নিয়ে আসতে পারে তবে আয়ান আর তানিশার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। বাহ, খুব সুন্দর দৃশ্য তো। আমাদের এই রোমান্স কি কবির সাহেব জানেন, নাকি আমি গিয়ে বলে আসবো? নীলার কণ্ঠে এক তীক্ষ্ণ বিদ্রুপ ছিল। তানিশা ভয়ে নীল হয়ে গেল। সে বুঝতে পারল নীলয় বড় কোনো ক্ষতি করতে যাচ্ছে। আয়ান নীলয়ের দিকে এগিয়ে গেল এবং তার চোখের দিকে তাকিয়ে বলল যে সে যা খুশি করতে পারে, কিন্তু তানিশার কোনো ক্ষতি সে হতে দেবে না। নীলয় হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। শিলা আর ফাহিম দূর থেকে সবটা দেখছিল। তারা বুঝতে পারল পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল তানিশা বিছানায় শুয়ে ছটফট করছিল। তার মনে হচ্ছিল আগামীকাল ভার্সিটিতে এক বিশাল তুফান আসবে। সে আয়ানকে জড়িয়ে ধরে শুয়েছিল, যেন এটাই তাদের শেষ রাত। আয়ান তানিশার কপালে চুমু খেয়ে তাকে আশ্বস্ত করল, কিন্তু আয়ানের মনেও এক অজানা ভয় কাজ করছিল। তাদের এই গোপন বিয়ের কথা কি কাল প্রকাশ হয়ে যাবে, নাকি নিলয় অন্য কোনো বড় চাল চালবে যা তাদের জীবনকে তছনছ করে দেবে? তুমি এভাবে কাঁপছো কেন তানিশা? কালকের কথা ভেবে ভয় পাচ্ছ নাকি? নিলয় যা দেখেছে তাতে আমাদের আর সম্মান থাকবে না। আয়ানও সবাইকে বলে দিবে আমাদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ও কিছু বলতে পারবে না, আমি আছি তো তোমার সাথে। আর আমরা তো কোনো পাপ করিনি, বিয়ে করেছি শরীয়ত মেনে, আমাদের নিকাহ হয়েছে, সব সাক্ষী আছে। কিন্তু ভার্সিটির সবাই জানলে কি ভাববে? তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার টিচার। এটা সমাজ এটা মেনে নেবে না আয়ান। নিলয় লোকটা খুব খারাপ, ও নিশ্চয়ই কোনো ভিডিও বা ছবি তুলেছে। ওসব নিয়ে ভেবো না তো, আমি দেখছি নিলয়কে কি করা যায়। তুমি এখন তৈরি হয়ে নাও, ক্লাসে যেতে হবে না। আমার খুব ভয় লাগছে আয়ান, আমার মনে হচ্ছে আজ কোনো বড় বিপদ হবে। তুমি নিলয়ের থেকে দূরে থাকো, ও কিন্তু জাবেদ সাহেবের খুব ঘনিষ্ঠ। জাবেদ সাহেব আমার বাবাকে চেনেন, তাই নিলয় বেশি কিছু করতে পারবে না। তুমি শান্ত হও তানিশা, তোমার এই ভয়টাই ওকে সাহস দিচ্ছে। এদিকে আয়ান তানিশা দুই কাঁধ ধরে তাকে আশ্বস্ত করার চেষ্টা করলো। তানিশার নীল শাড়ির আঁচলটা মেঝেতে লুটিয়েছিল। সে আয়ানের চোখের দিকে তাকিয়ে নিজের ভয় লুকানোর চেষ্টা করলো।
আয়ান একটা মুচকি হাসি দিয়ে তানিশার কপালে আলতো করে ছুঁয়ে দিল। তানিশা দ্রুত আয়ানকে সরিয়ে দিয়ে আলমারি থেকে নিজের ব্যাগ গুছিয়ে নিতে লাগলো। তার হাত কাঁপছিল, যা আয়ানের চোখ এড়ালো না। আয়ান শার্টের বোতাম লাগাতে লাগাতে আয়নার সামনে দাঁড়ালো। তার চোখে তখন দাবার চালের মতো কোনো এক পরিকল্পনা খেলা করছিল। ঠিক সেই সময় শিলা রুমে ঢুকলো। শিলার হাতে ছিল 2 কাপ কফি। ভাইয়া, ভাবি তোমাদের জন্য কফি এনেছি। তোমরা কি এখনই বেরিয়ে যাবে নাকি? হ্যাঁ শিলা, একটু তাড়াতাড়ি বেরোতে হবে, ক্লাস আছে আমাদের। তুমি কফিটা টেবিলে রাখো। শিলা, তুই নিলয়কে কাল রাতে আমাদের বাগানের দিকে যেতে দেখেছিলি কি? হ্যাঁ ভাইয়া, আমি আর ফাহিম ভাইয়া যখন ফুলের টব সরাচ্ছিলাম তখন নিলয় ভাইয়াকে ওইদিকে যেতে দেখেছি। ওনার হাতে একটা ফোন ছিল। কেন ভাইয়া, কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। তুই যা গিয়ে পড়াশোনা কর। শিলা রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু আয়নের কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হলো। ফাহিম করিডোরে দাঁড়িয়ে জুতো পরছিল। ফাহিম আয়নের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করলো। ফাহিম আসলে নিলয়ের উপর সারা রাত নজর রেখেছিল। তারা যখন ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল তখন গেটের সামনে সাকিবের সাথে দেখা হলো। সাকিব বেশ উত্তেজিত অবস্থায় ছিল। আয়ন, তুই কি শুনেছিস নিলয় আজ সকালে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়েছিল? ওর সাথে জাভেদ সাহেবও ছিলেন। আমি জানতাম ও এটাই করবে। সাকিব, তুই কি জানিস ওরা ভেতরে কি কথা বলেছে? না, ঠিক জানি না, তবে রিয়া বলছিল নিলয় নাকি কোনো একটা পেন ড্রাইভ নিয়ে ঘুরছে। ও সবাইকে বলছে আজ লাঞ্চ ব্রেকের সময় ক্যাফেটেরিয়ায় বড় একটা নিউজ দেবে। আয়ান, আমার মনে হয় আমাদের নিলয়ের পেনড্রাইভটা সরাতে হবে। তানিশা ম্যাম যদি একবার অপদস্থ হন তবে উনি আর ভার্সিটিতে মুখ দেখাতে পারবেন না। আমি জানতাম এমনটাই হবে। আমি আর ভার্সিটিতে যাব না। আয়ন চলো বাড়ি ফিরে যাই। একদম না তানিশা, তুমি যদি আজ না যাও তবে সবাই ভাববে তুমি দোষী। আমরা বুক ফুলিয়ে যাব, নিলয়কে ওর চাল দিয়েই মাত দেব। আয়ান আর তানিশা যখন ক্যাম্পাসে ঢুকলো তখন সবার নজরে একটা অদ্ভুত কৌতূহল ছিল। তানিশা নিজের গাম্ভীর্য বজায় রেখে ডিপার্টমেন্টের দিকে হেঁটে গেল। মিমি ম্যাম তখন ল্যাবে ছিলেন। তিনি তানিশাকে দেখে কাছে টেনে নিলেন। মিম ম্যাম বুঝতে পারছিলেন তানিশা ভেতর থেকে কতটা ভেঙে পড়েছে। ঠিক সেই সময় তানভীর সাহেবও সেখানে উপস্থিত হলেন। তিনি আয়নের বড় ভাই এবং এই ভার্সিটির একজন শিক্ষক। তানিশা, তুমি ঘাবড়াবে না। কবির সাহেব আমাকে সব বলেছেন। জাভেদ সাহেব কিছুটা চাপ দিয়েছেন। ঠিকই, তবে আমরা তোমাদের পাশে আছি। নিলয় ছেলেটা কি পাগল হয়ে গেছে? ও কি বুঝতে পারছি না ও একটা টিচারের সম্মান নিয়ে খেলছে? ও আসলে আয়নকে সহ্য করতে পারে না, আর এখন আমাকে পেয়ে মোক্ষম সুযোগ কাজে লাগাতে চাচ্ছে। তানিশা তার কেবিনে গিয়ে বসলো এবং মাথা নিচু করে রইল। অন্যদিকে আয়ান, সাকিব আর জায়ান মিলে ক্যাফেটেরিয়ার কোনায় বসে নিলয়ের উপর নজর রাখছিল। নিলয় একদল ছাত্রের মাঝখানে বসে খুব আড্ডা দিচ্ছিল। নিলয়ের চোখে মুখে এক ধরনের পৈশাচিক আনন্দ ছিল। নিলয় পকেট থেকে পেনড্রাইভটা বের করে টেবিলের উপর রাখলো। সাখাওয়াত সাহেব তখন ক্যাফেটেরিয়া দিয়ে যাচ্ছিলেন। তিনি নিলয়কে দেখে একটু থামলেন। নিলয়, তোমার কি কোনো ক্লাস নেই? এখানে বসে আড্ডা দিচ্ছ যে? স্যার, আজ তো একটা বিশেষ দিন, আর সবার সামনে থেকে মুখোশ খুলে যাবে। আপনি কি থাকবেন না ক্যাফেটেরিয়ায়? আমি এসব ফালতু কাজে থাকি না। তুমি পড়াশোনায় মন দাও, না হলে ফল ভালো হবে না। এদিকে সাখাওয়াত সাহেব চলে গেলেন, কিন্তু নিলয় তার কথায় ভ্রুক্ষেপ করল না। জায়ান হঠাৎ করে নিলয়ের টেবিলের পাশ দিয়ে যাওয়ার সময় নিলয়ের গায়ের ওপর কফি ফেলে দিল। নিলয় রাগে চিৎকার করে উঠল, আর সেই সুযোগে সাকিব পেনড্রাইভটা সরিয়ে ফেলার চেষ্টা করলো। কিন্তু নিলয় খুব সতর্ক ছিল। সে সাকিবের হাত চেপে ধরল। কি রে সাকিব, পেন ড্রাইভটা কি খুব পছন্দ হয়েছে নাকি? এটাতে তো তোর বন্ধু বউয়ের আসল রূপ আছে। মুখ সামলে কথা বল নিলয়, না হলে আমি তোর দাঁত ভেঙে দেব। সরি ব্রাদার, আমার হাত ফসকে গেছে। কিন্তু তুমি পেন ড্রাইভ নিয়ে এত মাতামাতি করছো কেন? এতে কি এমন আছে? নিলয় হাসতে হাসতে পেনড্রাইভটা আবার পকেটে পড়ল। সে জানতো আয়ানরা এটা নেয়ার চেষ্টা করবে,
ঠিক সেই সময় কবির সাহেবের পিয়ন কাশেম এসে জানালো যে সবাইকে অডিটোরিয়ামে ডাকা হয়েছে। জাভেদ সাহেব সেখানে একটি জরুরি মিটিং ডেকেছেন। আয়ান বুঝতে পারলো নীলা জাভেদ সাহেবকে দিয়ে বড় কোনো খেলা খেলছে। তানিশা যখন অডিটোরিয়ামে ঢুকলো তার বুক দুরুদুরু করছিল। সেখানে 20 জন গুরুত্বপূর্ণ লোক উপস্থিত ছিল, যাদের মধ্যে মোর্শেদ সাহেব আর বিলকিস বেগমও ছিলেন। তারা ভার্সিটির ট্রাস্টি মেম্বার। কবির সাহেব, আপনি কি জানেন আমাদের ভার্সিটির পবিত্রতা নষ্ট হচ্ছে? একজন শিক্ষিকা তার ছাত্রের সাথে অসামাজিক কাজ করছেন বলে অভিযোগ এসছে। জাভেদ সাহেব, আপনি কি নিশ্চিত হয়ে কথা বলছেন? তনিশা এই ভার্সিটির অন্যতম সেরা শিক্ষক। আমি নিশ্চিত স্যার, আমার কাছে প্রমাণ আছে। কাল রাতে আয়ান আর তানিশা ম্যাম বাগানে খুব রন্তরঙ্গ অবস্থায় ছিলেন। এই যে দেখুন ছবিগুলো। নিলয় তার ফোন থেকে কিছু ঝাপসা ছবি প্রজেক্টরে দেখালো। অডিটোরিয়ামে গুঞ্জন শুরু হয়ে গেল। তানিশা নিজেকে সামলাতে পারল না। সে কান্না করতে করতে স্টেজ থেকে নেমে যেতে চাইল, কিন্তু আয়ান হঠাৎ স্টেজে উঠে দাঁড়ালো। আয়ানের হাতে ছিল একটা কাগজ। সে সরাসরি কবির সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। জাভেদ সাহেব, আপনি যাকে অসামাজিক বলছেন সে আমার স্ত্রী। আমরা শরীয়ত মতে বিয়ে করেছি। এই যে আমাদের বিয়ের কাবিননামা আর সাক্ষী হিসেবে আপনার পাশে বসে থাকা মোর্শেদ সাহেব আর জয়নাল চাচাও ছিলেন। এদিকে পুরো অডিটোরিয়ামে পিন পতন নীরবতা নেমে এলো। নিলয়ের মুখে মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। জাভেদ সাহেব মোর্শেদ সাহেবের দিকে তাকালেন। মোর্শেদ সাহেব শান্ত গলায় কথা বললেন। হ্যাঁ জাবেদ, আয়ান ঠিক বলছে। আমরা দুই পরিবারের উপস্থিতিতে ওদের নিকা দিয়েছি। এখানে অসামাজিক কিছু নেই। নিলয় যা করছে তা স্রেফ আমাদের পরিবারের সম্মানহানি করা। আমি নিজেও সেই বিয়েতে উপস্থিত ছিলাম। নিলয়, তুমি যে ছবিগুলো দেখাচ্ছ সেগুলো একজন স্বামী আর স্ত্রীর ব্যক্তিগত মুহূর্ত। তুমি কি জানো এটা বড় ধরনের ক্রাইম? নিলয় পালানোর পথ পাচ্ছিল না। সে বুঝতে পারল আয়ান আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছে। কবির সাহেব রাগী চোখে নিলয়ের দিকে তাকালেন। তানিশা তখনও কাঁদছিল, তবে এটা ভয়ের কান্না নয়, এটা ছিল মুক্তির কান্না। আয়ান স্টেজের উপর থেকে তানিশার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। তানিশা ধীরে ধীরে উপরে উঠে আসছিল। রিয়া আর মিম ম্যাম তালি বাজাতে শুরু করলো। তাদের সাথে সাথে অন্য স্টুডেন্টরাও তালি দিতে লাগলো। নিলয়কে সিকিউরিটি গার্ডরা বাইরে নিয়ে গেল, কারণ সে ভার্সিটির নিয়ম ভঙ্গ করেছে। আমি দুঃখিত কবির সাহেব, আমি নিলয়ের কথায় বিভ্রান্ত হয়েছিলাম। আয়ান আর তানিশা, তোমাদের অভিনন্দন। ধন্যবাদ জাভেদ সাহেব। নিলয়কে সাময়িকভাবে বহিষ্কার করা হবে, কারণ সে কারো ব্যক্তিগত জীবন নিয়ে নোংরামি করছে। সবাই যখন চলে গেল অডিটোরিয়ামে, তখন শুধু আয়ান আর তানিশা একা ছিল। তানিশা আয়ানের বুকে মাথা রেখে ফুপিয়ে উঠল। আয়ান তানিশার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। তুমি কি করে জানলে ওরা যেটা করবে? আয়ান, তুমি কি আগে থেকেই কাবিননামা তৈরি করে রেখেছিলে? আমি জানতাম নিলয় শান্ত হবে না, তাই আমি মোর্শেদ সাহেবকে আগেই বলে রেখেছিলাম যেন সব পেপারস রেডি থাকে। আমি তোমাকে কত ভুল বুঝেছি আয়ান। আমি ভেবেছিলাম তুমি হয়তো খুব মজা করছো, কিন্তু তুমি আমাকে আজ সবার সামনে কত বড় সম্মান দিলে। তুমি আমার বউ তানিশা, তোমার সম্মান মানে আমার সম্মান। আর আমি তো আগেই বলেছি, বাড়িতে আমি তোমার স্বামী আর ভার্সিটিতে আমি তোমার স্টুডেন্ট। তবে এখন থেকে হয়তো সবাই জেনে গেল। এদিকে তানিশা হাসলো এবং আয়ানের গালে একটা কামড় দিল। আয়ান উফ করে উঠল এবং তানিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক সে সময় জায়ান আর সাকিব দরজায় উঠে দিল। কি ভাইয়া, রোমান্স কি শেষ হয়েছে নাকি আমরা ডিনারে যাব? তোরা তাড়াতাড়ি আয়, আমাদের সেলিব্রেশন বাকি আছে এখনো। এদিকে আয়ান আর তানিশা একসাথে বাইরে বেরিয়ে এলো। ক্যাম্পাসের বিকেলটা আজ অন্যরকম সুন্দর লাগছিল, কিন্তু এই সুখের আড়ালে একটা কালো মেঘ আবার জমতে শুরু করেছে। নিলয় যখন গেট দিয়ে বের হচ্ছিল, তখন সে ফোনে কারোর সাথে কথা বলছিল। নিলয়ের চোখে তখনও খুনের নেশা। আমি ওদের এত সহজে ছাড়বো না। তোমরা তৈরি থেকো, আজ রাতেই কাজটা শেষ করতে হবে। আয়ানকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। নুলের এই হুমকি কেউ শুনতে পেল না। আয়ান
আর তানিশা খুশিতে বাড়ি ফিরছিল। তারা জানতো না যে তাদের জন্য আরো বড় একটা ঝড় অপেক্ষা করছে, যা তাদের জীবনের মোড় আবার বদলে দিবে। বাড়িতে পৌঁছানোর পর রহমান সাহেব আর সালমা বেগম তাদের বরণ করে নিলেন। ডিনার টেবিলে সবাই বেশ হাসি খুশি ছিল, কিন্তু তানিশার মনের কোনো একটা খচখচানি হচ্ছিল। সে বারবার জানালার দিকে তাকাচ্ছিল, যেন কেউ বাইরে দাঁড়িয়ে তাদের দেখছে। লুৎফুন্নেসা মেয়ের পাশে বসে তাকে খাইয়ে দিচ্ছিলেন। এখন তো সব ঝামেলা মিটে গেল মা, এখন একটু শান্তিতে খা। দেখ তো মেয়েটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। মা, আমার কেন জানি খুব ভয় লাগছে, মনে হচ্ছে কিছু একটা হতে যাচ্ছে। তুমি না অনেক ভয় পাও তানিশা? এখন তো নিলয় নেই ভার্সিটিতে, এখন কে আসবে তোমাকে ডিস্টার্ব করতে? আয়ান মজা করছিল, তবে তার অবচেতন মন বলছিল বিপদ এখনো কাটেনি। রাত যখন গভীর হলো, আয়ান আর তানিশা তাদের রুমে শুয়েছিল। হঠাৎ করে নিচের তলায় কাঁচ ভাঙার শব্দ শোনা গেল। আয়ান লাফ দিয়ে উঠে দাঁড়ালো। তানিশা আয়ানকে আঁকড়ে ধরল। বাড়ি জুড়ে হঠাৎ চিৎকার শুরু হলো। ফাহিমা শিলার গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল। আয়ান দ্রুত দরজা খুলে বাইরে বেরোতে চাইল, কিন্তু দেখলো তার দরজার বাইরে থেকে লক করা। নিলয় আর তার সাঙ্গপাঙ্গরা বাড়িতে ঢুকে পড়েছে। তারা বাড়ির চারপাশ ঘিরে রেখেছে। নিলয়ের হাতে ছিল একটা পেট্রোল বোমা। সে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল। আয়ান, তুই নিচে আয়, না হলে আমি তোর বোন আর মাকে পুড়িয়ে মারবো। আয়নের মাথায় রক্ত চলে গেল। সে জানালা দিয়ে দেখলো নিচে নিলয় আর তার 4-5 লোক নিয়ে দাঁড়িয়ে আছে। তানিশা কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারছিল না এখন কি করবে। আয়ান কি পারবে তার পরিবারকে বাঁচাতে, নাকি নিলয়ের রাগ সব কিছু শেষ করে দিবে? এক ভয়ঙ্কর রাতে শুরু হলো, যেখানে প্রতিটা মুহূর্ত হয়ে উঠল অনিশ্চিত। তুমি একদম ভয় পেও না তানিশা, আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি কি করছো আয়ান? দরজা তো বাইরে থেকে আটকানো। নিলয় খুব ভয়ঙ্কর কিছু করলে ও বাড়িতে আগুন লাগিয়ে দেবে বলেছে। আগুন দেওয়ার সাহস ওর হবে না। শোনো, আমি এই জানালা দিয়ে পাইপ বেয়ে নিচে নামছি, তুমি শুধু ঘরের ভেতরে শান্ত থাকো। এদিকে আয়ান জানালার গ্রিল ধরে ঝুলে নিচে নামার চেষ্টা করছিল। তার পরনে ছিল সাধারণ পায়জামা আর গেঞ্জি। তানিশা পেছন থেকে আয়ানের হাত জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদছিল। নিচে তখন নিলয়ের অট্টহাসি শোনা যাচ্ছিল। নিলয়ের সাথে ছিল তার বখাটে বন্ধু রনি আর সুমন। রনি হাতে একটা দাহ্য পদার্থের বোতল দিয়ে ড্রয়িং রুমের পর্দার কাছে দাঁড়িয়েছিল। কি রে আয়ান, অনেক তো হিরোগিরি দেখালি, এবার নিচে আয়, না হলে তোর আদরের মা আর বোনকে জ্যান্ত পুড়িয়ে মারবো। এই রনি, দেশলাই জ্বালাতো। নিলয়, তুমি কি জানো তুমি কি করেছো? পুলিশকে ফোন করা হয়েছে। তুমি এখনই এখান থেকে চলে যাও। বাবা নিলয়, তুমি তো আমার ছেলের মতো কেন এসব করছো? ছেড়ে দাও আমাদেরকে। একদম চুপ থাকুন আন্টি, আপনার ছেলে আমার জীবন বরবাদ করেছে, ভার্সিটিতে আমার সম্মান শেষ করেছে, আজ আমি ওকে ছাড়বো না। নিচে তখন এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে। ফাহিমা শিলাকে দড়ি দিয়ে বেঁধে সোফার কোনায় ফেলে রাখা হয়েছে। শিলা ভয়ে কাঁপছিল আর ফাহিম রাগে গোঙাচ্ছিল। ঠিক সেই সময় আয়ন পাইপ বেয়ে নিচে নেমে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকলো। আয়নের হাতে ছিল একটা লোহার রড। আয়ন আসতেই নিলয়ের লোকগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ল। আমার পরিবারকে স্পর্শ করার সাহস তোদের হয় কি করে? আজ তোদের আমি জিন্দা ছাড়বো না। আয়ান বীরের মতো লড়াই করতে শুরু করলো। তার এক একটি আঘাতে রনি আর সুমন ধরাশায়ী হচ্ছিল। ওপর থেকে তানিশা চিৎকার করে আয়ানকে সাবধান করছিল। নিলয় হঠাৎ করে তার পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে আয়ানের দিকে তেড়ে এলো। আয়ান সরে যাওয়া ছুরিটা দরজায় গিয়ে বিঁধল। ঠিক সেই মুহূর্তে গেট দিয়ে হুড়মুড় করে ঢুকলো সাকিব, রিয়া আর জায়ান। আয়ন, আমরা চলে এসেছি। নিলয়, তুই এবার যাবি কোথায়? পুলিশ গেটে দাঁড়িয়ে আছে। শিলা, তুই ঠিক আছিস তো? দাঁড়া, আমি তোর বাঁধন খুলে দিচ্ছি। এই নিলয়, তোর কি খুব তেজ বেড়ে গেছে না?
আমাদের আয়ানকে মারবি, আয় এবার আমাদের সামনে আয়। এদিকে পুলিশ আসার খবর শুনে নিলয়ের লোকগুলো পালানোর পথ খুঁজতে লাগলো, কিন্তু বাড়ির বাইরে তখন বিলকিস বেগম আর মোর্শেদ সাহেব দাঁড়িয়েছিলেন। তারা পাড়ার লোক নিয়ে বাড়ি ঘিরে ফেলেছিলেন। জয়নাল চাচা আর সাখাত সাহেবও লাঠিসোঁটা নিয়ে তৈরি ছিলেন। নীলয় যখন পালাবার চেষ্টা করছিল তখন পুলিশ অফিসার জাবেদ সাহেবের ভাই এসে তাকে হাতকড়া পরালো। আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি। আয়ান, আমাকে মাফ করে দে। তোকে মাফ করার প্রশ্নই আসে না। তুই আমার স্ত্রীকে অপমান করেছিস, আমার পরিবারকে পুড়িয়ে মারতে চেয়েছিস। এদিকে পুলিশ নিলয়কে নিয়ে গেল। পরিস্থিতি কিছুটা শান্ত হলে তানিশা দৌড়ে নিচে নেমে এলো এবং সবার সামনে আয়ানকে জড়িয়ে ধরল। আয়ানের শরীরে তখন রক্ত আর ধুলো মাখা ছিল, কিন্তু তার মুখে ছিল জয়ের হাসি। লুৎফুন্নেসা আর হক সাহেবও ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছেন। তারা নিজেদের মেয়ে আর জামাইকে অক্ষত দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আয়ান বাবা, তুমি আজ যা করেছো তার জন্য আমরা সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। আমার মেয়েটা অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়েছে। আমি তো ভাবতেই পারিনি আয়ান তুমি আসলেও এত বড় ঝুঁকি নিবে। যদি তোমার কিছু হয়ে যেত তবে আমি কি নিয়ে বাঁচতাম? তোমার ভালোবাসার শক্তি আমাকে বাঁচিয়ে রেখেছে তানিশা। এখন তো সব ঠিক হয়ে গেছে, চলো এবার বিশ্রাম নিতে হবে। রাতে বাড়ির সবাই যখন ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল তখন এক উৎসব মুখর পরিবেশ তৈরি হলো। ফাহিম আর শিলা তখন অনেকটা স্বাভাবিক। জিনাত, ফুফু আর জাইয়ান মিলে নীলর অপদস্থ হওয়ার গল্প শুনিয়ে হাসাহাসি করছিল। কবির সাহেব আর তানভীর সাহেবও ফোন করে সবার খোঁজ নিলেন। কাশেম গার্ডও তখন বাড়ির গেটে কড়া পাহারা দিচ্ছিল, যেন আবার না কেউ ঢুকতে পারে। আমি তো ভেবেছিলাম নিলয় বুঝি বড় কোনো প্রভাবশালী লোক হবে, আসলে তো একটা আস্ত কাপুরুষ। একদম ঠিক বলেছ ফুপু, ভাইয়ার এক ঘুষিতেই ওর দাঁত নড়ে গিয়েছিল। আমি তো দেখে হেসেই দিয়েছিলাম। আরে শিলা, তুই তো ভয়ে কাঁদছিলি, এখন আবার হাসছিস কেন? ভাবি দেখুন আপনার ননদ কত বড় মিথ্যুক। থাক জায়ান, ও তো ছোট মানুষ, ভয় পেতেই পারে। শিলা আয়, আমার কাছে আয়। এদিকে তানিশা শিলাকে নিজের কাছে টেনে নিল এবং তার মাথায় হাত বুলিয়ে দিল। পরিবারের সবাই যখন একসাথে থাকে তখন সব বিপদ তুচ্ছ মনে হয়। পরদিন সকালে ভার্সিটিতে যখন আয়ান আর তানিশা একসাথে ঢুকলো তখন স্টুডেন্টরা তাদের ফুল দিয়ে অভিনন্দন জানালো। নিলয়ের বহিষ্কারের খবর সবার মুখে মুখে ছিল। মিম ম্যাম আর সাখাওয়াত সাহেব তাদের কেবিনে ডেকে অনেক প্রশংসা করলেন। সব আয়নের ক্রেডিট মিম, ও না থাকলে হয়তো আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। ম্যাম, এখন প্রশংসা বাদ দিয়ে ক্লাসে চলুন। অনেক দিন পর আজ শান্তিমতো ক্লাস করতে পারবো। ক্লাসের ভেতরে তখন এক অন্যরকম পরিবেশ। নীলয় সেই দল এখন ছত্রভঙ্গ হয়ে গেছে। সবাই আয়ানকে সম্মান দিচ্ছে। তানিশা ক্লাসে ঢুকে চক হাতে বোর্ডে লিখতে শুরু করলো, কিন্তু তার মন পড়েছিল পেছনের বেঞ্চে বসে থাকা আয়ানের উপর। আয়ান সারাক্ষণ তানিশাকে ইশারা দিয়ে বিরক্ত করছিল। তানিশা মাঝে মাঝে লাল হয়ে যাচ্ছিল, কিন্তু নিজের রাগী ভাবটা বজায় রাখার চেষ্টা করছিল। ম্যাম, আপনার শাড়ির পিনটা কিন্তু ঠিক নেই, একটু ঠিক করে নিন, না হলে সবাই দেখবে। আয়ান, তুমি ক্লাসে মন দাও, নিজের কাজে না। আমি কি করব সেটা আমাকে শেখাতে এসো না। তানিশা কথাটা বললেও তার চোখ ছিল আয়ানের দিকে। ক্লাসের শেষে তারা যখন করিডোর দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে কবির সাহেব তাদের ডাকলেন। তার রুমে কবির সাহেবের সাথে তখন জাবেদ সাহেবও ছিলেন, তবে জাবেদ সাহেবের চোখে আজ আর সে অহংকার ছিল না। তানিশা, আয়ান তোমাদের এক খুশির খবর দেওয়ার জন্য ডেকেছি। তোমাদের বিয়ের রিসেপশন আমরা ভার্সিটির অডিটোরিয়ামে করতে চাই। এতে কি তোমাদের কোনো আপত্তি আছে? হ্যাঁ, আমিও চাই আমাদের ভার্সিটির সবচেয়ে পপুলার কাপলের অনুষ্ঠানটা রাজকীয় হোক। আমার ভাইয়ের ভুল আমি সংশোধন করতে চাই। স্যার, এটা তো অনেক সম্মানের বিষয়, আমাদের কোনো আপত্তি নেই। আপনি কি বলেন ম্যাম? আপনি যা ভালো মনে করেন স্যার, আমারও কোনো সমস্যা নেই। দিনটি ছিল স্বপ্নের মতো। বাড়ির 20 জন আত্মীয় আর ভার্সিটির শিক্ষক ছাত্ররা মিলে এক বিশাল অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করলো।
জয়নাল চাচা আর মোর্শেদ সাহেব প্যান্ডেলের তদারকি করছিলেন, আর সালমা বেগম তানিশার জন্য সোনার গয়না পছন্দ করছিলেন। বিয়ের দিন ঘনিয়ে আসছে, কিন্তু এর মাঝেও আয়ান আর তানিশার সেই মিষ্টি খুনসুটি চলতেই থাকে। রাতে আয়ান যখন তানিশাকে ছাদে নিয়ে গেল, তখন এক রোমান্টিক পরিবেশ তৈরি হলো। তানিশা, আমার মনে হয় এই কয়েকদিনে আমি তোমাকে অনেক বেশি চিনেছি। তুমি বাইরে যতটা রাগী, ভেতরে ততটাই নরম। আমি রাগী কারণ আমি চাইতাম না কেউ আমার দুর্বলতা দেখুক, কিন্তু তুমি আমার সব দেওয়াল ভেঙে দিলে আয়ান। আমি এখন শুধু তোমার হতে চাই। আমি চিরকাল তোমার পাশেই থাকব। আমাদের এই ভালোবাসা সারা জীবন অমলিন থাকবে। এদিকে আয়ান তানিশার কপালে গভীর এক চুম্বন করলো। তানিশা আয়ানের বুকে মুখ লুকিয়ে এক চরম তৃপ্তি অনুভব করলো। চাঁদের আলোয় তাদের এই মিলন যেন এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করছিল। কিন্তু গল্পের সেই রহস্যময় টুইস্ট তখনও পর্দার আড়ালে লুকিয়েছিল, যা এখনও কেউই জানে না। বিয়ের অনুষ্ঠানে এমন কেউ আসবে যে গল্পের মোড় একদম ঘুরিয়ে দেবে এবং তানিশার জীবনের এক গোপন সত্য সামনে নিয়ে আসবে, যা আয়ানকে অবাক করে দেবে। পরদিন সকালে বাড়িতে খুব শোরগোল শুরু হলো। মেহমানরা আসতে শুরু করেছে। বিলকিস বেগম রান্নায় ব্যস্ত, আর ফাহিম জায়ান মিলে ডেকোরেশন চেক করছিল। রিয়া আর সাকিবও চলে এসেছে তানিশাকে সাজানোর জন্য। কিন্তু হঠাৎ করে তানিশার ফোনে একটা নাম না জানা নাম্বার থেকে কল এলো। ফোনটা রিসিভ করতেই তানিশার হাত থেকে ফোনটা পড়ে গেল এবং তার মুখটা মরা মানুষের মতো ফ্যাকাশে হয়ে গেল। কি হয়েছে ম্যাম? কার ফোন ছিল? এমন করছেন কেন আপনি? ও আসছে রিয়া, ও ফিরে এসেছে। আমি এখন কি করব? আয়ানকে কি জবাব দিব? তানিশা কাঁপতে কাঁপতে সোফায় বসে পড়ল। তার চোখে তখন গভীর আতঙ্ক। আয়ান তখন ঘরে ঢুকছিল। তানিশার এই অবস্থা দেখে সে অবাক হয়ে গেল। আয়ান তানিশার কাছে গিয়ে বসলো, কিন্তু তানিশা আয়ানের থেকে দূরে সরে গেল। আয়ান বুঝতে পারছিল না হঠাৎ এমন কি হলো যা তাদের এই সাজানোর সংসারে আবারও কালো মেঘ নিয়ে এলো। কে এসেছে তানিশা? তুমি কার কথা বলছো? আমাকে সবটা খুলে বলো। তানিশা শুধু ফুপিয়ে কাঁদছিল। সে কোনো কথা বলতেই পারছিল না। ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা 20 জন মানুষের নজর এখন তানিশার দিকে। সবাই জানতে চায় কে সেই ব্যক্তি যার আগমনে এই খুশির দিনটি হঠাৎ বিষাদে ভরে গেল। এক গভীর রহস্যের জাল আবার বুনতে শুরু করলো, যা সবাইকে এক অজানা বিপদের সংকেত দিচ্ছিল। তানিশা, তুমি এভাবে মেঝেতে বসে পড়লে কেন? কার ফোন এসেছিল আমাকে বলো। ও ফিরে এসেছে আয়ান। ও আমাদের সব শেষ করে দেবে। আমি জানতাম ও আমাকে শান্তিতে থাকতে দেবে না। ও বলতে তুমি কার কথা বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। পরিষ্কার করে বলো তো, কে সে? তাহমিদ, ও আমার অতীত। ও আবার এসেছে আমাদের এই খুশির দিনটা নষ্ট করতে। ও বলল ও এখন বাড়িতে সামনে দাঁড়িয়ে আছে। এদিকে তানিশার গলার আওয়াজ কাঁপছিল। সে কোনো মতে কথাগুলো বলে আয়নের হাত শক্ত করে ধরে রইল। আয়ন জানতো না এই তাহমিদ লোকটা কে, তবে সে বুঝতে পারল পরিস্থিতি খুব একটা ভালো নয়। আয়ান সোফা থেকে উঠে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। সেখানে একটা কালো রঙের দামি গাড়ি দাঁড়িয়েছিল, আর তার সামনে নীল ব্লেজার পরা এক যুবক দাঁড়িয়ে সিগারেট টানছিল। ঠিক সেই সময় ড্রয়িং রুমে সাকিব আর রিয়া ঢুকলো। তাদের পেছনে জায়ান আর ফাহিমও ছিল। আয়ন, বাইরে একটা আপদ এসে দাঁড়িয়ে আছে। ওর নাম নাকি তাহমিদ। ও বলছে ও তানিশা ম্যামের পুরনো বন্ধু। কি বলছিস? রিয়া ম্যামের তো বিয়ে হয়ে গেছে, এখন আবার হবু বর কোথা থেকে এলো? এই ছেলে কি পাগল নাকি? আমি গিয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। ও আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে তামাশা করার সাহস পায় কি করে? না ফাহিম, ও খুব বিপজ্জনক লোক। ও অনেক প্রভাবশালী। ওর সাথে জাবেদ সাহেবেরও যোগাযোগ আছে। তোমরা বাইরে যেও না। জাবেদ সাহেবের সাথে যোগাযোগ থাকলেও ও আমার বাড়ির সামনে এসে আমার বউকে নিয়ে আজে বাজে কথা বলতে পারে না। আমি আসছি, তোমরা তানিশাকে ভেতরে নিয়ে যাও। আয়ান দ্রুত পায়ে বাড়ির মেইন গেটের দিকে এগিয়ে গেল। তার পেছনে সাকিব আর জাইয়ানও গেল। বাড়ির ভেতরে তখন হইচই শুরু হয়ে গেছে। রহমান সাহেব আর হক সাহেব খবর পেয়ে নিচে নেমে আসলেন।
সালমা বেগম আর লুৎফুন্নেসা তানিশাকে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু তানিশা তখন ভয় সিটিয়েছিল। বিলকিস বেগম আর মোর্শেদ সাহেব মেহমানদের সামলাচ্ছিলেন যেন বাইরের ঝামেলা কেউ টের না পায়। আপনি কে, আর আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে এসব নাটক করছেন কেন? ও তুমি নিশ্চয়ই সেই স্টুডেন্ট যে তানিশাকে জোর করে বিয়ে করছো। আমি তাহমেদ, তাহিসানের জন্য লন্ডন থেকে ফিরেছি। তানিশা আমার বিবাহিতা স্ত্রী। আপনি কি নিয়ে কথা বলছেন সেটা বুঝতে পারছেন তো, নাকি আমি পুলিশ ডাকবো? পুলিশ ডেকে কোনো লাভ নেই আয়ান। তানিশার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, আর ও আমাকে কথা দিয়েছিল ও আমাকে বিয়ে করবে। এই লোক, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। ম্যাম আমাদের সবার শ্রদ্ধেয়, আর উনি আয়নের স্ত্রী। আপনি এখনই এখান থেকে চলে যান। আপনার মতো লোকের জন্য আমাদের এই খুশির পরিবেশ নষ্ট হতে দেব না। এই গেট ছাড়ুন বলছি। আমি যাব, তবে তানিশাকে একবার সামনাসামনি দেখতে চাই। ও কি আসলে নিজের ইচ্ছে বিয়ে করছে, নাকি তোমরা ওকে চাপ দিয়েছো? তাহমিদের কথা শুনে আয়নের রাগ চরমে উঠল। ঠিক সেই সময় জাভেদ সাহেব সেখানে উপস্থিত হলেন। তার সাথে ছিল সাখাওয়াত সাহেব আর তানভীর সাহেব। তারা সবাই আজকে অনুষ্ঠানের জন্য এসেছিলেন। জাভেদ সাহেব তাহমিদকে দেখে একটু থমকে দাঁড়ালেন। তাহমেদ, তুমি এখানে কি করছো, আর কেনই বা আয়ানের সাথে ঝামেলা করছো? আঙ্কেল, আপনি তো জানেন আমি তানিশাকে কতটা ভালোবাসি। আমি ফিরে এসেছি ওকে নিয়ে যেতে। ছি তাহমিদ, তুমি অনেক বড় শিক্ষিত একটা ছেলে হয়ে অন্যের স্ত্রীর ওপর অধিকার দাবি করছো। এটা মানা যায় না। আয়ান, তুমি ভেতরে যাও, আমরা দেখছি কি করা যায়। জাভেদ সাহেব, আপনি ওনাকে বোঝান। না ভাইয়া, আজ আমি এই লোকটার সামনেই প্রমাণ করব তানিশা কার। আপনি জাভেদ সাহেব ওনাকে নিয়ে যান, না হলে আমি আসলেও খারাপ কিছু করে ফেলবো। এদিকে আয়ান ভেতরে চলে এলো এবং সরাসরি তানিশার রুমে ঢুকলো। তানিশা তখন ম্যামের কোলে মাথা রেখে কাঁদছিল। শিলা আর রিয়া পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছিল। আয়ান তানিশা হাত ধরে তাকে টেনে দাঁড় করালো এবং সবার সামনে ড্রয়িং রুমে নিয়ে এলো। সেখানে পরিবারের 20 জন সদস্য গোল হয়ে দাঁড়িয়েছিল। সবার চোখে মুখে এক রাজ্যের চিন্তা। তানিশা, তুমি কি এই তাহমিদকে চেনো? ও বাইরে দাঁড়িয়ে যা বলছে সব কি সত্যি? আয়ান, আমি ওকে চিনি, কিন্তু ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও আমার পেছনে সারাক্ষণ লেগে থাকতো আর আমার বাবা মায়ের ওপর চাপ সৃষ্টি করতো যেন আমি ওকে বিয়ে করি। হ্যাঁ বাবা, আয়ান, এই তাহমিদ আমাদের অনেক জ্বালিয়েছে। ওর বাবার ক্ষমতার জোরে ও সবসময় আমাদের ভয় দেখাতো। আমি তো ভেবেছিলাম ও লন্ডন গিয়ে আর ফিরে আসবে না। এখন আবার উদয় হলো কেন বুঝতে পারছি না। তানিশা, তুমি কি এখন নিচে গিয়ে ওকে সবার সামনে বলতে পারবে যে তুমি আমাকে ভালোবাসো আর ওকে তুমি চাও না? আমি পারবো আয়ান, কিন্তু ও যদি তোমার কোনো ক্ষতি করে তবে আমি নিজেকে মাফ করতে পারবো না। ভাবি, আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবাই আপনার পাশে আছি। এই পাজি লোকটাকে আমরা শিক্ষা দেবই। তানিশা চোখের জল মুছে আয়নের হাত শক্ত করে ধরল। তারা দুজনে যখন গেটের কাছে গেল তখন তাহমিদ তার ছেলের হাসি হাসল। বিলকিস বেগম আর জিনাত ফুফু দরজায় দাঁড়িয়ে সব দেখছিলেন। জয়নাল চাচার দলবল নিয়ে তৈরি ছিলেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাহমিদ, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। আমি আয়ানকে অনেক ভালোবাসি আর ও আমার স্বামী। তুমি আমার জীবনে কেউ না। এত সাহস তোমার, আমার সামনে এভাবে কথা বলছো তুমি? ভুলে যেও না, তোমার বাবার ব্যবসার সব লাইসেন্স আমার বাবার হাতে। ওসব হুমকি অন্য কাউকে দেবেন মিস্টার তাহমিদ হক সাহেবের ব্যবসার ক্ষতি করার আগে আপনার নিজের ক্যারিয়ারের কথা ভাবুন। জাভেদ সাহেব, আপনি কি ওনার বাবাকে চেনেন? হ্যাঁ, চিনি। তবে আয়ান, আমি অন্যায়কে প্রশ্রয় দেব না। তাহমেদ, তুমি এখন যাও, না হলে আমাকে আইনের আশ্রয় নিতে হবে। তাহমিদ রাগে গজগজ করতে করতে গাড়িতে গিয়ে বসলো। তবে যাওয়ার আগে সে আয়নের দিকে একটা খুনে দৃষ্টি ছুড়ে দিল, যেন সে আবার ফিরে আসবে আর বড় কোনো ক্ষতি করবে। জায়ান আর সাকিব হাই ফাইভ দিল, কারণ তাহমিদ আপাতত বিদায় হয়েছে। কিন্তু আয়ান জানতো এটা কেবল ঝড়ের আগের নিস্তব্ধতা। ডিনারের আয়োজনে সবাই বসে পড়ল। কাশেম, পিয়ন আর রিয়া মিলে খাবার পরিবেশন করছিল।
কিন্তু কারোরই মুখে রুচি ছিল না। তানিশা, তুই আজ রাতে আর হোস্টেলে যাবি না, এখানেই থাকবি। আমি তোর ব্যাগ নিয়ে আসবো কাল। আমি আর ভার্সিটিতে যেতেও ভয় পাচ্ছি। তাহমিদ লোকটা খুবই জঘন্য, যে কোনো সময় নোংরামি করতে পারে। তুমি টেনশন করো না তানিশা, আমরা সবাই তোমার সাথে আছি। কবির সাহেবকেও আমি সব জানিয়েছি, অনিকাল মিটিং ডেকেছেন। আয়ন, তুই কি ভাবছিস? ও কি আসলেও বাবার ক্ষমতা ব্যবহার করে কিছু করবে? করুক না, দেখি কত ক্ষমতা ওর। আমি জাবেদ সাহেবের সাথে কথা বলেছি, উনি আমাদের হেল্প করবেন। ডিনার শেষ করে সবাই যখন যে যা ঘরে চলে গেল, তখন আয়ান আর তানিশা তাদের বারান্দায় দাঁড়িয়েছিল। রাতের আকাশটা আজ খুব মেঘলা মনে হচ্ছিল, যেন এখনই বৃষ্টি নামবে। তানিশা আয়ানের কাঁধে মাথা রেখে দাঁড়িয়েছিল। তার মনটা খুব ভারাক্রান্ত ছিল। শিলা আর ফাহিম দরজার উপাস থেকে উকি দিচ্ছিল। তারা চাইছিল এই মুহূর্তে যেন তাদের ভাই আর ভাবি একটু একা সময় পায়। তুমি কি তাহমিদকে আসলেও কোনোদিন পছন্দ করতে না তানিশা? সত্যি করে বলো তো। একদম না আয়ান, ও তো একটা সাইকো। ও আমাকে সবসময় ফলো করত আর আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করত। আমি তো ভয়েই ওর থেকে দূরে থাকতাম। আচ্ছা, এখন ওসব বাদ দাও। কাল আমাদের বড় একটা দিন। কাল সবার সামনে আবার প্রমাণ হবে আমাদের ভালোবাসা। তুমি শুধু আমার সাথে থাকো। আয়ান তানিশার গালে হাত রেখে আদর করে দিল। তাদের এই রোমান্টিক মুহূর্তটা দেখে মনে হচ্ছিল সব ঝামেলা মিটে গেছে। কিন্তু ঠিক সেই সময় গেটের কাছে একটা বিকট শব্দ হলো। জয়নাল চাচা আর মোর্শেদ সাহেব লাঠি নিয়ে ছুটে এলেন। দেখা গেল কেউ একজন গেটে পাথর মেরে কাঁচ ভেঙে ফেলেছে। আয়ান দ্রুত নিচে নেমে এলো এবং দেখলো একটা চিরকুট পড়ে আছে। চিরকুটে লেখা ছিল, কাল সকালে ভার্সিটিতে তোমার জন্য বড় সারপ্রাইজ আছে আয়ান। চল সাকিব, আমরা এখন গিয়েই ওকে একটা শিক্ষা দিয়ে আসি। এই আপদকে আর রাখা যাবে না। না, কেউ বাইরে যাবে না। এখন রাত অনেক হয়েছে। পুলিশ অফিসার জাবেদ সাহেবের ভাইকে খবর দাও, উনি নজর রাখবেন। সারা রাত কেউ ঘুমোতে পারল না। বাড়িতে একটা থমথমে পরিবেশ বিরাজ করছিল। লুৎফুন্নেসা আর সালমা বেগম সারা রাত দোয়া ইউনুস পড়ছিলেন। সকালে যখন আয়ান আর তানিশা ভার্সিটিতে পৌঁছালো, তারা দেখলো গেটের সামনে বিশাল ভিড় জমে আছে। অনেক সাংবাদিকও সেখানে উপস্থিত ছিল। সবার হাতে ক্যামেরা আর মাইক্রোফোন। কবির সাহেব আর সাকত সাহেব তাদের সামলানোর চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। তানিশা ম্যাম, আপনি কি আপনার ছাত্রের সাথে প্রেম করে বিয়ে করেছেন? এ খবর কি সত্যি? আপনাদের কি কোনো কাজ নেই? আপনারা কেন এখানে ভিড় করছেন? আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই। কেন মাথা ঘামাবে না আয়ান? আমি তো সব প্রমাণ এই সাংবাদিকদের দিয়েছি। এই দেখুন তানিশার লন্ডন থাকাকালীন কিছু ছবি। এদিকে তাহমিদ কিছু ছবি সবার সামনে তুলে ধরল, যেখানে তানিশার সাথে অন্য একজনের ছবি ছিল। তবে ছবিগুলো এমনভাবে এডিট করা ছিল যা দেখলে মনে হবে তানিশার চরিত্র খারাপ। অডিটোরিয়ামে আবার সভা ডাকা হলো। এবার 20 জন সদস্যের সাথে সাথে সাংবাদিকেরাও সেখানে উপস্থিত ছিল। তানিশার লজ্জা আর অপমানে মাথা নিচু করেছিল। আয়ান বুঝতে পারছিল তাহমিদ খুব নিপুণভাবে এই ষড়যন্ত্র সাজিয়েছে। তনুষা, তুমি কি কিছু বলতে চাও? এই ছবিগুলো কি আসলে তোমার? স্যার, এই ছবিগুলো সব ফেক। আমি কোনোদিন লন্ডনে যাইনি। আমি সারা জীবন এখানেই ছিলাম। মিথ্যা বলবেন না ম্যাম, আপনি লন্ডনে গিয়েছিলেন 3 বছর আগে। এই দেখুন আপনার পাসপোর্টের কপি। তাহমিদ একটা পাসপোর্ট সবাইকে দেখালো, যেখানে তানিশার নাম আর ছবি ছিল। তবে সেটা ছিল ভুয়ো। আয়ান পাসপোর্টটা হাতে নিয়ে ভালো করে দেখলো এবং সে এক অট্ট হাসি দিল। তার হাসি দেখে সবাই অবাক হয়ে গেল। নিলয়ের মতো তাহমিদও কি কোনো ভুল করেছে, সেটা এখন আয়ানই জানে। তাহমিদ সাহেব, আপনি তো দেখি খুব কাঁচা খেলোয়াড়। আপনি যে পাসপোর্ট দেখালেন সেটা তো 3 বছর আগের, অথচ তানিশার এই নতুন এনআইডি কার্ড দেখুন, যেখানে ওর সব ডিটেলস আছে। আরও 3 বছর আগে এই ভার্সিটিতেই জয়েন করেছিল। হ্যাঁ, একদম ঠিক। 3 বছর আগে তানিশা যখন জয়েন করে তখন আমি ওই ইন্টারভিউ নিয়েছিলাম। ও কোনোদিন দেশের বাইরে যায়নি। তার মানে এই ছবিগুলো সব এডিট করা, আর তাহমিদ একজন জালিয়াতি লোক।
সাংবাদিকরা এবার তাহমিদকে চেপে ধরলো। তাহমিদ পালানোর চেষ্টা করলো, কিন্তু পুলিশ তাকে ধরে ফেললো। জাবেদ সাহেব সামনে এসে তাহমিদকে একটা থাপ্পড় মারলেন, কারণ তাহমিদ তার নাম ব্যবহার করে এতদিন সব অপকর্ম করেছে। ভার্সিটির সবাই এবার আয়ানকে আর তানিশার জন্য তাড়ি দিতে শুরু করলো। তানিশার চোখে আনন্দ অশ্রু ছিল। সে আয়ানের দিকে কৃতজ্ঞতার নজরে তাকালো। আমাকে ছেড়ে দাও, আমি বলছি সব সত্যি। আমি শুধু তানিশাকে পেতে চেয়েছিলাম, তাই এসব করছি। তোমাকে আর ক্ষমা করা হবে না। পুলিশ নিয়ে যাও একে। তাহমিদকে পুলিশ ভ্যানে তোলা হলো, আর সাংবাদিকরা তাদের ভুলের জন্য ক্ষমা চাইল। ঠিক তখনই অডিটোরিয়ামের একদম পেছনের সারি থেকে একজন রহস্যময় নারী উঠে দাঁড়ালো। তার পরনে ছিল কালো বোরখা, আর তার চোখের দৃষ্টি ছিল অত্যন্ত তীক্ষ্ণ। সে ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে এলো এবং তানিশার সামনে গিয়ে দাঁড়ালো। 20 জন মানুষের মধ্যে কারোরই তাকে চেনা ছিল না। আয়নও অবাক হয়ে দেখছিল, এই মহিলাকে। সবাই তো জালিয়াতি আর নাটক দেখলো, কিন্তু তানিশার জীবনের আসল সত্যটা কি কেউ জানে? আমি আজ সব বলে দেব। আপনি কে, আর আপনি কেনই বা এসব বলছেন? আমি তো আপনাকে চিনিই না। তুমি আমাকে চিনবে না, কারণ আমি তোমার মা নই। আমি তোমার সৎ মা। আর তোমার আসল মা কে ছিল সেটা তুমি কি জানো? অডিটোরিয়ামে এক বিশাল নীরবতা নেমে এলো। হক সাহেব আর লুৎফুন নেসা ফ্যাকাশে হয়ে গেলেন। তারা একে অপরের দিকে তাকাচ্ছিলেন। আয়ান বুঝতে পারল এবার এক বিশাল পাহাড় সমান গোপন তথ্য বেরিয়ে আসবে, যা তানিশার জীবনকে একদম তছনছ করে দিতে পারে। ওই মহিলার হাতে ছিল একটা পুরনো ডায়েরি আর কিছু কাগজ, যা সে কবির সাহেবের টেবিলের উপর রাখলো। তানিশা, তুমি যাকে নিজের মা ভেবে বড় হয়েছো, সে আসলে তোমার মা নয়। লুৎফুন্নেসা তোমাকে ছোটবেলায় কুড়িয়ে এনেছিলেন, আর তোমার বাবা হক সাহেব তোমাকে নিজের পরিচয় দিয়েছেন, কিন্তু তোমার আসল পরিচয় তো এই ডায়েরিতে লেখা আছে। কী সব আবোল তাবোল বলছেন আপনি? আমার বউয়ের জন্ম পরিচয় নিয়ে কথা বলার সাহস কে দিয়েছে আপনাকে? আয়ান রেগে মহিলার দিকে এগিয়ে গেল, কিন্তু মহিলাটি শান্তভাবে ডায়েরির একটা পাতা খুলে ধরল। সেখানে তানিশার ছোটবেলার একটা ছবি ছিল, আর তার পাশে লেখা ছিল এক চাঞ্চল্যকর সত্য, যা দেখে তানিশা জ্ঞান হারিয়ে মেঝের ওপর পড়ে গেল। আয়ান দ্রুত তাকে ধরে ফেলল, কিন্তু তার চোখ ছিল ওই ডায়েরির পাতার উপর, যেখানে এমন একজনের নাম লেখা ছিল যা আয়ান কল্পনাও করতে পারেনি। গল্পের মোড় এবার একদম ঘুরে গেল, আর এক বিশাল রহস্যের শুরু হলো, যা পরবর্তী পর্বে, অর্থাৎ শেষ পর্বে রিভিল হবে। তোমরা সবাই দূরে সরো, তানিশার একটু বাতাস দরকার। ম্যাম, আপনি পানি নিয়ে আসুন। আর শিলা, তুই ফ্যানটা এদিকে ঘুরিয়ে দে। আয়ন, তুই শান্ত হ। জায়ান, তুই তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর। আর এই মহিলা, আপনি কি আর কেন এখানে এইসব এসে আজে বাজে কথা বলছেন? আমি আজে বাজে বলছি না, এই ডায়েরি তার প্রমাণ। হক সাহিব আর লুৎফুন্নেসা কি এখন চুপ করে থাকবেন নাকি? নিজের মুখে সত্যিটা স্বীকার করবেন। পরে আমার বুকটা ফেটে যাচ্ছে। আয়ান বাবা, বিশ্বাস কর, আমরা ওকে আমাদের নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবেসেছি। আমরা কোনোদিন ওকে বুঝতে দেইনি ও আমাদের কুড়িয়ে পাওয়া সন্তান। আসমা, তুমি আজ এখানে কেন এসেছো? আমি তোমাকে অনেক টাকা দিয়েছি যেন তুমি তানিশার জীবন থেকে দূরে থাকো। আজ আমার মেয়ের এই খুশির দিনে তুমি বিষ ঢেলে দিলে। এদিকে অডিটোরিয়ামে তখন এক নিস্তব্ধতা বিরাজ করছিল। আয়ান তানিশার মাথা নিজের কোলের উপর রেখে তার চোখে মুখে পানি ছিটিয়ে দিচ্ছিল। ম্যাম আর রিয়া পাশে বসে তানিশার হাত পা টিপছিল। রহমান সাহেব আর সালমা বেগম স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন। তারা কোনো দিন ভাবেননি তাদের বড় আদরের পুত্রবধূ এইভাবে সর্বসমক্ষে অপদস্থ হবে। বিলকিস বেগম আর জিনাত ফুফু ফিসফাস করছিলেন, আর মোর্শেদ সাহেব আসমা নামের ওই মহিলাকে পুলিশকে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। কবির সাহেব আর সাকত সাহেব স্টেজের উপর দাঁড়িয়ে ডায়েরির পাতাগুলো উল্টে দেখছিলেন। জয়নাল চাচা আর কাশেম পিয়ন দরজার সামনে ভিড় সামলাচ্ছিল, যেন বাইরে কেউ এই খবর না পায়। বাবা মা, তোমরা এভাবে কান্না করছো কেন? তানিশা আপু তো আমাদেরই মানুষ। সে যেখান থেকে আসুক না কেন, সে তো এখন আয়ান ভাইয়ার বউ। একদম ঠিক বলেছিস শিলা, এই পরিচয় দিয়ে আমাদের কিছু যায় আসে না। আয়ান, তুই কি কিছু বলবি না, নাকি শুধু বসেই থাকবি? আমি শুধু তানিশার জ্ঞান ফেরার অপেক্ষা করছি। ওর পরিচয় ও নিজেই, আর আমার কাছেও, আর আমার স্ত্রী। ব্যাস, এর বাইরে আমি কোনো কথা শুনতে চাই না। হঠাৎ করে তানিশার চোখের পাতা কাঁপতে শুরু করলো।
সে ধীরে ধীরে চোখ মেলল এবং নিজেকে আয়নের কোলে দেখে আবার ডুকরে কেঁদে উঠল। তানিশা আয়নের শার্ট শক্ত করে আঁকড়ে ধরল, যেন কেউ তাকে কেড়ে নিয়ে যাবে। তানিশার চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে ছিল। আয়ান খুব যত্ন করে তার চুলগুলো সরিয়ে দিল। 20 জন মানুষ তখন তাদের দিকে তাকিয়েছিল। কারো চোখে ছিল করুণা, আবার কারো চোখে কৌতূহল। তানভীর সাহেব আর সাখত সাহেব তখন ডায়েরিটা বন্ধ করে হক সাহেবের দিকে তাকালেন। আয়ান, তুমি কি এখন আমাকে ফেলে চলে যাবে? আমি কি এখন তোমার উপযুক্ত নই? আমার তো কোনো বংশ নেই, আমার কোনো পরিচয় নেই। পাগল হয়েছো তানিশা? তুমি কি ভেবেছো আমি তোমার বংশ দেখে তোমাকে ভালোবেসেছি? আমি ভালোবেসেছি আমার সেই রাগী ম্যামকে, যে ক্লাসে আমাকে প্রতিদিন ধমক দিত, কিন্তু বাড়িতে আমার জন্য রাত জেগে খাবার নিয়ে বসে থাকতো। কিন্তু ওই মহিলা যা বললো সব তো সত্যি। মা বাবা কেন আমার কাছে এই সত্যিটা লুকালো? আমি কি এখন তবে অনাথ? না মা, তুই আমাদের প্রাণ, তুই আমাদের সবকিছু। আমরা তোকে ছোটবেলায় যখন পাই তখন তোর গায়ে একটা লকেট ছিল যেখানে তোর আসল নাম লেখা ছিল। কি নাম লেখা ছিল লুৎফুন? সেটা কি তুমি বলবে নাকি আমি বলবো? এই তানিশা আসলে কারো কুড়িয়ে পাওয়া সন্তান নয়। ও হলো হক সাহেবের বড় ভাই মুর্তজা সাহেবের মেয়ে, যাকে তোমরা সম্পত্তির লোভে সরিয়ে দিয়েছিলে। আসমার এই কথায় অডিটোরিয়ামে বোমা ফাটার মতো আওয়াজ হলো। হক সাহেব হঠাৎ করে বসে পড়লেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রহমান সাহেব হক সাহেবের কলা চেপে ধরলেন, কারণ মুর্তজা সাহেব ছিলেন রহমান সাহেবের ছোটবেলার বন্ধু। আর তানিশার বাবা জয়নাল চাচার মোর্শেদ সাহেবও হক সাহেবের দিকে রাগী চোখে তাকাচ্ছিলেন। রিয়ার সাকিব বুঝতে পারছিল না এই জট আর কত দূর যাবে। রিয়া তানিশাকে জড়িয়ে ধরল, আর সাকিব আয়নের পাশে গিয়ে দাঁড়ালো। জায়ান আর ফাহিম আসমাকে জেরা করতে শুরু করলো। হোক, তুমি এত বড় জালিয়াতি করেছো। আমার বন্ধুর মেয়েকে অনাথ সাজিয়ে তুমি আজ তার সম্পত্তির উপর বসে আছো। না রহমান, না না, তুমি ভুল বুঝছো। আমি ওকে রক্ষা করার জন্য এই সত্যটা লুকিয়েছিলাম। মুর্তজা ভাই মারা যাওয়ার সময় আসমা ওকে মেরে ফেলতে চেয়েছিল, তাই আমি লুৎফুনকে বলেছিলাম ওকে আমাদের সন্তান হিসেবে বড় করতে। আসমা মিথ্যা বলেছে। অয়ন বাবা, আসমা নিজেই মুর্তজা ভাইকে বিষ দিয়ে মেরেছিল। আমরা তানিশাকে ওর হাত থেকে বাঁচানোর জন্য এত নাটক করেছি। এদিকে আসমা এবার হাসতে হাসতে অডিটোরিয়াম থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু আয়ান লাফ দিয়ে স্টেজ থেকে নামলো এবং আসমার পথ আগলে দাঁড়ালো। আয়নের চোখে তখন প্রতিশোধের আগুন। নিলয় আর তাহমিদ যেমন শয়তান ছিল, আসমা তার চেয়েও বড় শয়তান। জাবেদ সাহেবের ভাই পুলিশ নিয়ে আগে থেকেই দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি আসমাকে হাত করা পড়ালেন। আপনি আজ যেতে পারবেন না। আপনি শুধু তানিশার মা হওয়ার অভিনয় করে ওর সম্পত্তি নিতে চেয়েছিলেন, তাই তো? কিন্তু আজ থেকে তানিশা অনাথ নয়, ও এখন এই বাড়ির মালকিন আর আমার স্ত্রী। তার মানে আমার বাবা মা মারা গেছেন আর আমি এতদিন এই মহিলার ভয়ে লুকিয়েছিলাম। আর আমার খুব কষ্ট হচ্ছে। কান্নার কিছু নেই তানিশা, বরং খুশি হও যে আজ সব অন্ধকার কেটে গেছে। এখন থেকে তুমি শুধু আমার, আর আমরা নতুন করে সব শুরু করব। এদিকে আসমাকে পুলিশ নিয়ে গেল, আর হক সাহেব লুৎফুন্নেসা তানিশার কাছে ক্ষমা চাইলেন। রহমান সাহেব আর সালমা বেগমও তাদের মাফ করে দিলেন, কারণ তাদের উদ্দেশ্য খারাপ ছিল না, তারা শুধু তানিশাকে বাঁচাতে চেয়েছিলেন। কবির সাহেব আর সাকত সাহেব ঘোষণা দিলেন তারা তানিশার ব্যক্তিগত লড়াইয়ে ভার্সিটির সবসময় তার পাশে থাকবেন। অডিটোরিয়ামের সবাই এবার উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করলো। এক অদ্ভুত আবেগঘন পরিবেশ তৈরি হলো সেখানে। এরপর শুরু হলো আসল বিয়ের উৎসব, যা কোনো বাধা ছাড়াই সম্পন্ন হলো। 1 মাস পর আয়না তানিশার বিয়ের রিসেপশন এবার আরও জাঁকজমকভাবে হচ্ছে। ভার্সিটির অডিটোরিয়াম সাজানো হয়েছে লাল আর সাদা ফুলে। 20 জন মানুষ আজ এবার একত্রিত হয়েছে। তবে আজ কারোর মনে কোনো দুঃখ নেই। সালমা বেগম তানিশাকে এক সুন্দর বেনারসের শাড়ি পরিয়ে দিয়েছেন। তানিশাকে আজ অপার্থিব সুন্দর লাগছে। আয়ান শেরওয়ানি পরে তানিশার পাশে দাঁড়িয়ে সবার সাথে কথা বলছিল। শিলা আর ফাহিম পুরো বাড়ি মাথায় তুলছিল, আর জায়ান সারাক্ষণ তানিশাকে ম্যাম বলে খাপাচ্ছিল। কি ম্যাম, বিয়ের 1 মাস হয়ে গেল,
এখনও কি আয়ান ভাইকে ক্লাসে লিন্ডন করিয়ে রাখেন নাকি? জায়ান, তুমি বেশি কথা বলছো। এখন আমি ওর টিচার নই, এখন আমি ওর বউ, আর বউ হিসাবে আমি ওকে যা খুশি তাই করতেই পারি। বাহ ম্যাম, আপনি তো বেশ পজিটিভ হয়ে গিয়েছেন। আয়ন, তুই কি সারা জীবন এভাবে বইয়ের ধমক খেয়ে থাকবি নাকি? বউয়ের ধমক খাওয়ার মধ্যে যে কি সুখ তা তোরা বুঝবি না সাকিব। আর বিশেষ করে সেই বউ যদি হয় ভার্সিটির সবচেয়ে সুন্দরী ম্যাম। আমাদের ম্যাম কিন্তু আসলেও খুব বদলে গেছেন। বিয়ের পর ওনার রাগ যেন গলে জল হয়ে গেছে। কি বলেন মিম ম্যাম? একদম ঠিক রিয়া। তানিশা এখন শুধু আয়ানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ওর চোখের দিকে তাকালেই বোঝা যায় ও কতটা সুখী। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। কাজী সাহেব আসলেন এবং সাক্ষী হিসেবে মোর্শেদ সাহেব আর জয়নাল চাচাকে রাখা হলো। তানিশার বাবা হক সাহেব আজ অনেক আনন্দিত, তার চোখে আজ শান্তির জল। আয়ান আর তানিশা একে অপরের হাত ধরে কবুল বলল এবং নিকাহ সম্পন্ন হলো। সবাই মিষ্টি আর পোলাও খেতে ব্যস্ত হলো। বিলকিস বেগম আর জিনাত ফুফু মেহমানদের তদারকি করছিলেন। কাশেম পিয়ন সবার জন্য শরবত নিয়ে ঘুরছিল। রাত যখন গভীর হলো, আয়ান তানিশাকে নিয়ে তাদের নতুন করে সাজানো রুমে ঢুকলো। ফাইনালি ম্যাম, আজ থেকে আপনি অফিসিয়ালি আমার আর আপনাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই। তুমি কি আসলেও ভেবেছিলে আমরা একসাথে হতে পারবো? আমি তো সব আশা ছেড়ে দিয়েছিলাম। আমি জানতাম আমাদের ভালোবাসা আমাদের টেনে আনবে। এখন বলো, তোমার সেই রাগী মেজাজটা কোথায় গেল? আমি তো সেটা খুব মিস করছি। আমার রাগ তো তোমার জন্য এক একটা উপহার ছিল। আয়ান, তুমি কি জানো আমি তোমাকে প্রথম কবে দেখেছিলাম? কবে আবার? ওই যে ক্লাসে যেদিন আমি দেরি করে এসেছিলাম। না আয়ান, তারও অনেক বছর আগে, যখন আমি স্কুলে পড়তাম আর তুমি আমাদের পাড়ায় সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে। আমি তখন থেকেই তোমাকে পছন্দ করতাম। আয়ান অবাক হয়ে তানিশার দিকে তাকালো। এটাই ছিল সেই মহা চমক বা টুইস্ট যা আয়ান কোনো দিন কল্পনাও করেনি। তানিশা আসলে আয়ানকে অনেক ছোটবেলা থেকেই চিনত এবং সে চেয়েছিল আয়ান বড় হয়ে তাকে নিজের যোগ্যতায় অর্জন করুক। তাই সে ভার্সিটি এসে টিচার হিসেবে জয়েন করেছিল এবং আয়ানের উপর কড়া নজর রাখত। তানিশার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা পুরনো ছবি বের করে দেখালো, যেখানে আয়ান আর ছোট তানিশা একসাথে দাঁড়িয়েছিল। কি বলছো তানিশা? তার মানে তুমি আমাকে আগে থেকেই চিনতে? আর এই যে রাগী ম্যাম সে যে আমাকে জ্বালানো, এটা কি সব নাটক ছিল? নাটক ছিল না আয়ান, ওটা ছিল তোমাকে গড়ে তোলা। আমি চেয়েছিলাম তুমি যেন একজন সফল মানুষ হও আর আমাকে নিজের শক্তিতে জয় করো। আজ তুমি জয়ী হয়েছো আয়ান। তুমি তো আমাকে একদম বোকা বানিয়ে রেখেছিলে তানিশা। আমি তো ভেবেছিলাম আমি তোমাকে পটিয়েছি, কিন্তু এখানে তো উল্টোটা হয়েছে। ভালোবাসা এমনই হয় আয়ান, কেউ সামনে থেকে প্রবেশ করে আর কেউ আড়ালে থেকে পাহারা দেয়। আমি তোমাকে সারা জীবন এইভাবেই আগলে রাখবো। এদিকে আয়ান তানিশাকে কাছে টেনে নিল এবং তার কপালে গভীর এক চুম্বন করলো। রুমের আলোটা নীল হয়েছিল আর বাইরে তখন ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। এক রোমান্টিক এবং উষ্ণ পরিবেশ তৈরি হলো। সেখানে তানিশা আয়ানের গলার কাছেই নিজের মুখ ডুবিয়ে দিল। এক মাস ধরে জমানোর সব না বলা কথা আজ তারা একে অপরের সাথে শেয়ার করছিল। তাদের এই মিলন যেন এক নতুন জীবনের সূচনা। সেখানে কোনো লুকোচুরি নেই, শুধু আছে এক রাস ভালোবাসা। তানিশা, আমার মনে হয় আমাদের এখন এই ম্যাম স্টুডেন্ট গেমটা বন্ধ করা উচিত। কেন, তোমার কি আর ক্লাসে ধমক খেতে ইচ্ছে করে না? আমার কিন্তু তোমাকে শাসন করতে খুব ভালো লাগে। শাসন তো করবেই, তবে সেটা এখন অন্যভাবে। আর এখন তো আমাদের সংসার সামলাতে হবে, 20 জন মানুষের পরিবার আমাদের। তুমি থাকলে আমি সব পারি আয়ান। আমি আজ খুব খুশি যে আমি তোমার রাগী বউ হতে পেরেছি। আয়ান তানিশাকে পাঁচাকলা করে বিছানায় শুয়ে দিল এবং তার চোখের দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিল। তানিশার চোখের সেই ভয় আর আতঙ্ক আজ নেই, সেখানে আছে শুধু তৃপ্তি আর আয়ানের প্রতি গভীর অনুরাগ। তাদের এই ভালোবাসা এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ এক পূর্ণতা পেল, যেখানে প্রতিটি চরিত্র তাদের খুশিতে আনন্দিত। পরদিন সকালে পুরো বাড়িতে খুশির জোয়ার বয়ে গেল। শিলা আর ফাহিম মিলে আয়ান আর তানিশাকে নাস্তা দিতে এলো। লুৎফুন্নেসা আর সালমা বেগম রান্নাঘরে গল্প করছিলেন।
ভাইয়া ভাবি ওঠো, অনেক বেলা হয়েছে, আজ তো আমাদের একসাথে ঘুরতে যাবার কথা। আরে ওঠো ওঠো, ম্যাম কি এখন দেরি করে ওঠা শুরু করেছেন নাকি? ক্লাসে তো ঠিকই সময় মতো যান। তোরা যা, আমরা আসছি। একটু তো শান্তিতে থাকতে দিবি নাকি? আয়ান, তুমি ওঠো, চলো আমরা সবাই মিলে আজ দিনটা কাটাবো। আমাদের এই বড় পরিবারই তো আমাদের শক্তি। রহমান সাহেব আর হক সাহেব ড্রয়িং রুমে বসে পুরনো দিনের গল্প করছিলেন। এদিকে আয়ান আর তানিশা হাত ধরাধরি করে রুম থেকে বেরিয়ে এলো। সূর্যের আলো তখন পুরো ড্রয়িং রুমে ছড়িয়ে পড়েছে। 20 জন মানুষের সেই হট্টগোল আর হাসাহাসি তাদের জীবনকে এক পূর্ণতা দিল। তানিশার সেই রাগী ম্যাম ইমেজ এখন শুধু ভার্সিটির ক্লাসরুমের জন্য, আর আয়ানের জন্য সে হলো এক আবেগী আর ভালোবাসার স্ত্রী। গল্পের প্রতিটি মোড় আজ এক সুন্দর পরিণতির দিকে শেষ হলো, যেখানে জয় হলো সত্য আর নিখাদ ভালোবাসার।